Assalamu alaikum everyone. This is Sadia Islam Promi and আমি অনেক বেশি এক্সাইটেড তোমাদের সাথে আজকে আমাদের এই ওয়ান শট এইচএসসি ইংলিশ ক্লাসটা নেওয়ার জন্য। সো বুঝতেই পারছো আমাদের নামটা কি, ওয়ান শট এইচএসসি ইংলিশ। তার মানে আমরা একই সাথে আজকের এই এন্টায়ার লাইভ ক্লাসটাতে কিন্তু সেম টপিকটাকে ইন ডিটেইলস আমরা পড়ে যাব, ঠিক আছে? এবং আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এটা আমি বলবো সাধারণত আমি যেটা দেখি যে এইচএসসি ইংলিশ স্টুডেন্টসদের জন্য একটু হার্ড লাগে, একটু তাদের কনফিউজিং লাগে, এন্ড দ্য টপিক ইজ কমপ্লিটিং সেন্টেন্স। ঠিক আছে, আমরা প্রায় দেখি এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতন কিছু কোয়েশ্চেন থাকে, তারপরে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর মধ্যে গ্রামার ঠিক রেখে, টেন্স ঠিক রেখে, বিভিন্ন বিষয় ঠিক রেখে কি কি জিনিস সেখানে বসাতে হবে আমি আগে তোমাদেরকে কিছু রুলস শিখাবো, তারপরে আমরা কিছু রিয়েল লাইফ কোয়েশ্চেন পেপার সলভ করবো। তো আমরা একই সাথে এই ক্লাসটা করব, অনেক এনজয় করব, অনেক ভালো লাগবে। লেটস স্টার্ট। সবার আগে আমি বলে দেই যে আজকে তোমরা যে এই ক্লাসটা দেখতে পাচ্ছ, কোথা থেকে দেখছো? আমাদের মেরিটো ফেসবুক পেজ থেকে দেখছো, অথবা হয়তো আমাদের অ্যাপ থেকে দেখছো, রাইট? তো তোমাদের সবার জন্যই বলছি এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ পরিমাণে ফ্রি, এবং এই যে এই ফ্রি যে ক্লাসটা তোমাদের জন্য হচ্ছে, এই ফ্রি ক্লাসটা তোমরা কিভাবে পাচ্ছ? একটা কোর্সের মাধ্যমে পাচ্ছ, আমাদের এই এন্টায়ার ফ্রি কোর্সটার মধ্যে পাচ্ছ। এই এন্টায়ার ফ্রি কোর্সটার মধ্যে কি থাকছে? একেবারে এইচএসসি স্টুডেন্টসদের জন্য 20টা ফ্রি লাইভ ক্লাস। এই যে আজকে আমি যে ক্লাসটা নিব, এই ক্লাসটা তো আমি বলবো যে অন্য যে কোনো জায়গায় মোস্ট ডেফিনেটলি এটা একটা প্রিমিয়াম ক্লাস হওয়ার কথা, কারণ আমি এই একটা টপিক নিয়েই একদম এক ক্লাসে এক বসাই তোমাদেরকে বুঝিয়ে দিব। এরকম ভাবে কিন্তু 20 দিন 20টা ডিফারেন্ট টপিকের উপরে ফ্রি 20টা তোমরা লাইভ ক্লাস পাবা। তার মানে বুঝতে পেরেছো কত ইম্পর্টেন্ট হবে আজকের এই ক্লাসটা। এবং এট দ্য সেম টাইম আমাদের যে এই পার্টিকুলার কোর্সটা আছে, এই কোর্সের মধ্যে 20টা লাইভ ক্লাসও ফ্রি পাবা এবং 7টা পরীক্ষাও তোমরা ফ্রি পাবা। এবং পরীক্ষা শুধুমাত্র যে আমি দিয়ে দিলাম আমার নিজের ভালো হলো জাস্ট এটা না, পরীক্ষা শেষে কিন্তু তোমরা আবার অনেক মজার কিছু জিনিসও পাবা। আচ্ছা, সেটাতে আমরা আসছি। এর আগে বলি, এর পাশাপাশি আমরা টেস্ট পেপারও সলভ করবো এবং শেষ মুহূর্তে কিছু সাজেশনও দিব। সেই সাজেশন থেকে ইনশাআল্লাহ তোমরা 90% কমন পাবা, এটা আমরা মেরিটো থেকে বলছি। প্রতিটি ক্লাস অবশ্যই তার ঠিক পরদিন রাত 8টায় সেই পার্টিকুলার ক্লাসটার উপরেই পরীক্ষা হবে। মানে যেমন আজকে হচ্ছে আমরা যে এই পার্টিকুলার ক্লাসটা নিচ্ছি, তার ঠিক পরদিনই হচ্ছে রাত 8টার সময় এই টপিকটা, এই কমপ্লিটিং সেন্টেন্স টপিকটার উপরে কিন্তু তোমাদের এক্সাম হবে। সো 30 মিনিটের এই পরীক্ষা হবে। সো পরীক্ষা তোমরা দিলে কি হবে? নাম্বার 1, পরীক্ষা আমরা কেন দেই? যাতে আমরা টপিকটা ভালোভাবে বুঝতে পারি, আমরা দেখতে পারি যে আমি ঠিক বুঝেছি কিনা, তাই না? যে আমি এতক্ষণ ধরে শিখলাম, এখন আমি নিজের কতটুকু আমি বুঝেছি এটা যাচাই করার জন্য একটা এক্সাম দিলাম। এট দ্য সেম টাইম শুধু এটাই না, তোমাদের মধ্যে থেকে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদেরকে কিন্তু মনিটারি পুরস্কারও দেওয়া হবে। দেখতেই পাচ্ছ, মনে হতে পারে এটা খুবই কম টাকা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে আমরা 200, 100, 100 এভাবে করে দিচ্ছি, কিন্তু তুমি চিন্তা করে দেখো যে একটা ফ্রি কোর্স থেকে তুমি উল্টা টাকা পেয়ে যাচ্ছ, মানে জিরো ইনভেস্টমেন্ট, কিন্তু পেয়ে যাচ্ছ এত এত বেশি টাকা। সো এভাবে করে তো কতগুলো ক্লাস আছে, 20টা ক্লাস আছে। তো 20টা ক্লাসে তুমি যদি প্রথম হয়ে যাও, তার মানে তুমি বুঝতে পেরেছো তোমার কাছে কত টাকা চলে আসবে। আচ্ছা, কত টাকা চলে আসবে? 20টা ক্লাসে যদি আমি প্রথম হয়ে যাই, তাহলে জিরো ইনভেস্টমেন্টে কত টাকা চলে আসবে? এটা একটা মজার ম্যাথ কোয়েশ্চেন করে ফেললাম, একটু আমাকে কমেন্টে জানাও তো, দেখি তো কে ব্রিলিয়ান্টলি তাড়াতাড়ি অ্যান্সারটা করে ফেলে। আচ্ছা, তো যাই হোক, আমি ম্যাথ শিখাতে আসিনি, ইংলিশ শিখাতে এসেছি। আমরা এখন যদি কন্টিনিউ করি, আমাদের যে লাইভ ক্লাসটা তোমরা রাইট নাও দেখছো, এটা রাইট নাও তোমরা দেখছো আমাদের মেরিটো ফেসবুক গ্রুপে। আমাদের সবগুলো যে ক্লাসগুলো আছে এই লাইভ ক্লাসের অবশ্যই গ্রুপে হয়, ওয়েবসাইটেও হয় এবং অ্যাপেও হয়। সো যে কোনো টাইমে তোমরা চাইলে এই ক্লাসগুলোকে আবার দেখতে পারো, কারণ এগুলো আমাদের কি থাকবে, রেকর্ডেড থাকবে। তো এখানে সবকিছু শর্টকাট করে বলা আছে, আর দেরি না করে আমরা চলো আমাদের ক্লাসে শুরু করে যাই। সো as you can see, আজকে আমরা শিখছি কি, কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যে রুলস গুলো আছে, রুলস গুলো আগে তোমাদেরকে বুঝিয়ে দিই। সবার আগে আমি বলি, প্রথম যে টাইপের সেন্টেন্সটা অনেক বেশি আমরা দেখি, সেটা হচ্ছে একটা সেন্টেন্সের ফার্স্ট কিছু কথা বলার পরে প্রশ্নের মধ্যে লেখা থাকে দ্যাট কিংবা সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট। যেমন এটা বলতে পারি, উই আর ডুইং দ্য ক্লাস সো দ্যাট ড্যাশ। সো আমি একটা জাস্ট তোমাদেরকে একটা কোশ্চেন ছুড়ে দিলাম, আমাকে কমেন্টে জানাও তো এটার অ্যান্সার কি হবে। উই আর ডুইং দ্য ক্লাস সো দ্যাট উই ক্যান ড্যাশ। সো দ্যাট যদি আমি দেই, তাহলে এই যে সো দ্যাট এর পর পর আমরা কি বলতে পারি? সো দ্যাট উই ক্যান ডু ওয়েল ইন আওয়ার এক্সামস, সো দ্যাট উই ক্যান গেট A+ ইন HSC এক্সাম। সো এইভাবে করে দেখো, আমরা সো দ্যাট বলার পরপরই কি হয়ে যায়, আমাদের সেন্টেন্সটার সাবজেক্ট চলে আসে। সাবজেক্ট কাকে বলে আমরা জানি, সেন্টেন্সের মূল ব্যাপার। তো এখানে যেহেতু বলেছে যে উই আর ডুইং দিস ক্লাস, তার মানে শুরুতে যে সাবজেক্ট ছিল উই, সেই উইটাকে কিন্তু আমি আরেকবার সো দ্যাট এর পরে বসাচ্ছি।
বুঝতে পারলাম? ভেরি সিম্পল। তো আমাদের কথাটা কি, যখন আমাদের দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট থাকে, তখন এর পর আমরা সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করব? আমাদের এর পর সাবজেক্ট বসাতে হবে, তারপরে ক্যান বা উইল বা মে। ক্যান বা উইল বা মে এর বাংলা অর্থ হচ্ছে যাতে, যাতে আমরা এটা করতে পারি, তাই না? তো এই কারণে কিন্তু ক্যান উইল মে বসাই। তারপরে আমরা দেখছি ভি ওয়ান কাকে বলে? আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দেই, ক্যান উইল মে এগুলো কোন টাইপের ভার্ব? এগুলো মোডাল ভার্ব। মোডাল ভার্বের সাথে সবসময় কি হয়? ভি ওয়ান বসে, তার মানে ভার্ব ইন বেস ফর্ম বসে, তাই না? আমি কিন্তু আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডিড দ্য ওয়ার্ক হয় কখনোই না, আই ক্যান ডাজ দ্য ওয়ার্ক হয় কখনোই না। সো ক্যান উইল মে যদি বসাই, এরপরে অবশ্যই ভি ওয়ান বসবে, এরপরে আমাদের সেন্টেন্সের অবজেক্ট, মানে কি করতে পারি সেই অবজেক্টটা এবং এক্সটেনশন। তাহলে আমরা চলো এটার একটা এক্সাম্পল দেখি। কি হলো? উই ইট সো দ্যাট ড্যাশ, উই ইট সো দ্যাট ড্যাশ। তাহলে আমরা এখানে কি বলবো? উই ইট সো দ্যাট, তারপরে ওই যে উই কথাটা বললাম সেই উইটা আরেকবার নিয়ে নিচ্ছি। সো দ্যাট উই, তারপরে আবার কি বলছি? ক্যান, তারপরে বলছি সারভাইভ। কেন সারভাইভ হলো? আমরা সারভাইভড বলবো না, সারভাইভস বলবো না। হাউএভার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি সেন্টেন্সটার মধ্যে শুরুতে ভার্বের পাস্ট টেন্স দিয়ে দিত, যেমন উই এইট সো দ্যাট ড্যাশ, উই এইট সো দ্যাট ড্যাশ যদি বলতো, তাহলে আমরা কি করতাম? এইট যেহেতু পাস্ট টেন্স, তার জন্য আমরা এর পরের অংশটায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর মধ্যেও কিন্তু পাস্ট টেন্সই বসাবো। তাহলে কি হলো? উই এইট সো দ্যাট উই কুড সারভাইভ। বুঝতে পারলাম কি হলো? আচ্ছা, এট দ্য সেম টাইম আমি যদি বলি, আমি এখানে তো আরো কিছু এক্সাম্পল আছে, আমি যদি বলি যে আই এম ওয়াচিং দিস ক্লাস সো দ্যাট ড্যাশ, অথবা in order that dash, I am watching this class in order that I do well in my exam, অথবা I may do well in my exam, I can do well in my exam, I will do well in my exam। বুঝতে পারলাম? আচ্ছা, একই রুল নিয়ে আর পড়ে থাকবো না, চলো আমরা পরেরটায় যাই। আচ্ছা, নেক্সট কথাটায় আমরা কি দেখছি? রুল 2 হচ্ছে আমাদের সেন্টেন্সের মধ্যে মাঝে মাঝে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে। অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে কি? মানে এমন হচ্ছে যেন ড্যাশ ড্যাশ ড্যাশ, ইউ আর টকিং অ্যাজ ইফ ইউ আর দ্য প্রেসিডেন্ট। তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি প্রেসিডেন্ট। সো এই অ্যাজ ইফ বা অ্যাজ দো কিন্তু আমরা এভাবে বলি, তাই না? মাঝে মাঝে বাংলায় আমরা বলে ফেলি, তুমি এমন করছো অ্যাজ ইফ তুমি কি না কি হয়ে গেছে, এভাবে বলি না? আচ্ছা, তো অ্যাজ ইফ বা অ্যাজ দোর মিনিং তো বুঝলাম। সেন্টেন্সের মধ্যে তাহলে কিভাবে আসে? আমাদের 1 সেকেন্ড দুইটা স্ট্রাকচার, প্রত্যেকটাতেই দেখো প্রত্যেকটা স্লাইডে এত এত কথা কেন দিয়েছি, যাতে তোমাদের নিয়মটা এভাবে থাকে, যাতে তোমরা এই যে স্লাইড গুলো আছে এই স্লাইড গুলো যদি তুমি স্ক্রিনশটের মতো করে পড়ো, আমার এক্সপ্লেনেশন ছাড়াই তোমরা বুঝতে পারবা যাতে অনেকটুকু, এই জন্য এত এত ইনফরমেশন দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তো প্রত্যেকটা রুলই আমরা একটা প্রেজেন্ট টেন্স একটা পাস্ট টেন্স স্ট্রাকচারে পড়ি, কারণ দুইটা ভাবেই আসতে পারে। তো অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে যদি আমরা প্রেজেন্ট টেন্স চিন্তা করি, যেমন হি টক্স অ্যাজ ইফ ড্যাশ। তো হি টক্স অ্যাজ ইফ এর মানে কি? সে সর্বদা এইভাবে কথা বলে। টক্স যেহেতু বললাম, সে সর্বদা এইভাবে কথা বলে যেন ড্যাশ। তো যেন দিয়ে আমরা কি বলছি? যেনর পরে এখন ভাবতে পারো নিউ এভরিথিং কেন লেখা? এখানে কি ভুল লিখেছে? নো, নিউই হবে। কারণ অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে আমরা সাধারণত যা বলি সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে হয়নি, তাই না? অ্যাকচুয়ালি সেই কথাটা কিন্তু সেখানে হয়নি। এটা এমন ভাবে আমি বলি, প্রকাশ করি যেন একটা ফেক ব্যাপার। সো অ্যাজ ইফ বা অ্যাজ দো বলার পরে আমি যা বলি সেটা কিন্তু ফেক। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আসলে কি সে সব জানতো? একজন মানুষের পক্ষে সম্ভব সবকিছু জানা? অবশ্যই না। সো আমি জিনিসটা কিভাবে করে বলি যে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সো নিউ কেন হলো? বিকজ আমরা পাস্ট টেন্স বা এই জিনিসটা যে হওয়া সম্ভব না এই জিনিসটাকে প্রকাশ করি। স্ট্রাকচার 2 আমরা দেখি। স্ট্রাকচার 2 তে আমরা দেখছি যে যদি পাস্ট টেন্সেই আসে শুরুতে, যেমন হি টকড যদি বলতো হি টকড অ্যাজ ইফ ড্যাশ, তাহলে কি লিখতাম? হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। ওকে, হ্যাড নোন কেন হলো? কারণ যদি পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে। মনে থাকবে না? পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। সো শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং। তো সে এমন ভাবে কথা বললো যেন সে সবকিছুই জানে। বুঝতে পারলাম এই রুল 2। দেখো এগুলা যদি আমি এভাবে করে একটা একটা করে ধরি, মনে রাখাটা খুবই সোজা। চলো আমরা এর পরের রুলটাতে আসি। এখানে অনেক অনেক কথা, কিন্তু আমি কি বলছি যে স্লাইডের দিকে তাকাবো। হ্যাঁ, কিন্তু স্লাইডের দিকে তাকাতে তাকাতে আমার কথাগুলো মনোযোগ দিয়ে
পরেরটাই আমরা দেখছি লেস্ট অথবা ইন কেস। লেস্ট মানে যাতে এই জিনিসটা না হয়, বা যাকে আমরা শুদ্ধ বাংলায় নতুবা বলি। নতুবা আমরা সাধারণত চলিত ভাষায় বলি না, বাট এটা অর্থটা এভাবে দেওয়া আছে যাতে তুমি পরে বুঝতে পারো যে এই জিনিসটা করো, নয়তো বা তুমি কিন্তু এটা করে ফেলতে পারো, যাতে তুমি এই জিনিসটা না করে ফেলো। এইটা হচ্ছে আমাদের মিনিং। তো যে কোনোই টেন্স হোক না কেন আমাদের সেন্টেন্সের মধ্যে, এরপরে যদি লেস্ট থাকে বা ইন কেস থাকে, এরপর পর আমার শুরুর সেন্টেন্সটার সাবজেক্ট বসাবো, শুড কিংবা মাইট বসাবো, এবং শুড মাইট এই দুটোই কি, এই দুটোই মোডাল। মোডাল হওয়ার জন্য আমরা কি বসাবো, আমাদের ভার্বের বেস ফর্ম এবং তারপরে অবজেক্ট। আচ্ছা, আর আবির শাহ ক্লাসটা করছো, ওয়ালাইকুম আসসালাম। আবির শাহ কিন্তু আমাদের ক্লাস মনোযোগ দিয়ে শুনো। আমি আস্তে আস্তে করে যা কোশ্চেন্স আস্ক করবো সেগুলো কমেন্টে আমাদেরকে জানাবা, ইনস্ট্যান্টলি দেখবা অবশ্যই তোমাদের এই এন্টায়ার লেসনটা খুবই ভালোভাবে কভার হয়ে যাবে। এবং এর সাথে আমি আরেকটা কথা অ্যাড করে দেই, আজকের ক্লাসটা যারা শেয়ার করবে তারা কিন্তু একটা এক্সাইটিং রিওয়ার্ড পাবে। তারা কিন্তু আমাদের অন্যান্য যে কোর্স আছে সেই কোর্সের কিন্তু ফ্রি, একদম ফ্রি কোর্স তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আমাদের অন্যান্য যে জিনিসগুলো একদম প্রিমিয়াম, যে ব্যাপারগুলো প্রিমিয়াম, যে কোর্স যেগুলো পেইড কোর্স, সেটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ফ্রিতে তোমরা পেয়ে যাবা। বুঝতে পারলাম? আচ্ছা, আচ্ছা, এখন আমরা একটু কন্টিনিউ করি। তো যে কোনো একটা টেন্স যদি হয়ে থাকে, তারপরে আমরা লেস্ট, তারপরে সাবজেক্ট শুড অর মাইট, তারপরে ভার্ব ইন বেস ফর্ম, দেন অবজেক্ট। সো ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট এটা কি টাইপ অফ টেন্স? আবির শাহ কমেন্টে জানাতো ওয়াক ফাস্ট এটা কি টাইপ অফ টেন্স, এবং এট দ্য সেম টাইম এটা কোন টাইপ অফ সেন্টেন্স এটাও বলো। কি টেন্স কি সেন্টেন্স এটা বলো। আচ্ছা, তারপরে আমরা কি বলছি, লেস্ট। লেস্ট মানে যদি তুমি দ্রুত না হাঁটো তাহলে কি হবে, তুমি তো ট্রেনটা মিস করবা। সো লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, অথবা লেস্ট ইউ মাইট মিস দ্য ট্রেন, নাহলে তুমি ট্রেনটা মিস করে ফেলতে পারো। I wrote down her address in case dash. I wrote down her address in case dash. তাহলে কি হলো, I wrote down her address, এরপরে in case এর ড্যাশ এর মধ্যে আমরা কি লিখবো, আমাদের শুরুর যে সাবজেক্ট I লিখছি, এরপরে আমরা কি বলছি, হয় শুড বলবো নয়তো মাইট বলবো, তারপরে ফরগেট ইট, যে আমি এক্স্যাক্টলি কেন আমি অ্যাড্রেসটা লিখছি, যদি আমি ভুলে যাই এরকম কোনো কারণে, ঠিক আছে? আচ্ছা, আমরা সাকিব ভাইয়াকে দেখছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, ভাইয়া, কেমন আছো তুমি? জি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাচ্চা কাচ্চারা তোমরা যারা অনেকেই বেশিরভাগই আসলে প্রমি আপুকে চেনো, অনেকে আসলে অনেকে অথবা চিনো না। এই জন্য অনেকের জন্য আছে যে প্রমি আপু একদম নতুন, তারা কখনো আসলে আমাদের মেরিটোতে আসলে প্রমি আপুকে দেখে নাই, ওদের জন্য বলে দিচ্ছি তোমাদের প্রমি আপু কিন্তু একটা স্পেশাল পার্সন। বাংলাদেশে যতজন ইংলিশ টিচার্স আছেন অনলাইনে তাদের মধ্যে একজন, সবচাইতে জনপ্রিয়দের মধ্যে একজন। এবং তোমাদের প্রমি আপু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে উনি উনার ডিপার্টমেন্টে বিবিএমবিএ দুই জায়গায় ফার্স্ট গার্ল, ঠিক আছে? তো তোমাদের আপু, তোমাদের অনেক, তোমরা লাকি যে তোমাদের আপু আসলে এসে তোমাদেরকে এরকম একটা সুন্দর ক্লাস দিচ্ছে। এন্ড তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি আপুর বেশি বেশি ক্লাস চাও, তোমরা যদি এই কয়জন এসে মাত্র এই যে মাত্র 20-30 জন ক্লাস করতেছো, তুমি যদি এরকম ক্লাস করো, তোমাদের আপু পরে বলবে যে এখানে স্টুডেন্টরা আসে না, আমি আর ক্লাস নিব না। তো তোমরা যারা বেশি বেশি স্টুডেন্টরা যাতে একদম ফ্রি ক্লাস, রাইট? সো তোমরা শিখতেছো, তোমাদের এইচএসসি পড়া শেষ হয়ে যাইতেছে। So why don't you guys share this live, and we have a gift for a lucky winner যারা নাকি হচ্ছে আজকে আমাদের এই ক্লাসটা তোমরা তোমাদের নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করে দিবা, এবং তোমাদের বিভিন্ন গ্রুপগুলো যেগুলো আছে ওগুলোর মধ্যে শেয়ার করে দিবা। আমরা কাউন্ট করব কে কয়টা শেয়ার করেছো, এবং তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি শেয়ার দের মধ্য থেকে একজনকে আমরা লাকিলি একটা আমাদের কোর্স গিফট করব, যেই কোর্সের মধ্যে তোমাদের প্রমি আপুই পড়াবেন ইনশাল্লাহ। আমাদের আইবিএ এবং বিউপি এইটার জন্য একটা ফুল প্যাকেজের একটা কোর্স আছে, প্রায় 5,000 টাকা দাম কোর্সটার। শুধুমাত্র তুমি শেয়ার, বেশি বেশি শেয়ার করে এই 5,000 টাকার কোর্সটা একদম ফ্রিতে পাইতে পারো কিন্তু, ঠিক আছে? তো তোমরা বেশি বেশি শেয়ার করে দিও, ঠিক আছে আপু? আপনি পড়ান। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমাকে একদম লজ্জায় ফেলে দিলেন একদম পড়ার মাঝখান দিয়ে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম একটু কমপ্লিমেন্ট পেতে ভালোই লাগে, তাই না? আচ্ছা, এনিওয়েজ আমি ওরকম কিছুই না, বাট তোমাদের যদি আসলে ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা পরবর্তীতে আর কি কি এরকম টপিকের উপরে ফ্রি ক্লাস চাও সেগুলো কিন্তু আমাকে জানিও, ওকে? একদম নির্দ্বিধায়। সো আমরা তো কথা বললাম লেস্ট দিয়ে বা নতুবা এটা দিয়ে, আমাদের এই টপিকটা শেষ, আমরা পরেরটাতে আসি। আচ্ছা, সো সামটাইমস আমাদের সেন্টেন্সে এটাও আসে যেটা হচ্ছে দো বা অলদো।
তো দো বা অলদো এই জিনিসটা শেখার আগে আমাদের টু টাইপস অফ সেন্টেন্স আসতে পারে, সেটা একটা তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, দো বা অলদো এই দুটোর মিনিং কি? যদিও। ইটস লাইক এরকম যে যদিও সে অনেক কথা বলে তারপরে সে একটা ভালো মানুষ। মানে আমরা সাধারণত ভাবি যে এত কথা বলছে কেন, এত কিছু আছে কেন, সে তার পেটে মনে হয় অনেক প্যাচ। তো তারপরে আমি বলতে পারি যে না, তারপরেও সে ভালো মানুষ। আবার আমরা বলি না যে যদিও সে অনেক যদিও সে অনেক খায় কিন্তু সে মোটা হয় না। তো সে অনেক বেশি খাচ্ছে, তাহলে সে মোটা হয় না কেন? রাইট? তো আমি কিন্তু দুটোতেই বলছি যে যদিও দিয়ে আমি একটা পজিটিভ কথা যদি বলি, পরবর্তী অংশে কি হয় তাহলে নেগেটিভ কথা হয়, তাই না? এন্ড ভাইস ভার্সা, যদিও দিয়ে যদি আমি নেগেটিভ কথা বলি তাহলে পরবর্তীতে কিন্তু আমি পজিটিভ কথা বলবো, এটা খেয়াল রাখবা। যদি আমি বাংলায় যদিও তুমি এরকম করেছো, তারপরে কি আমি আবার তার সাথে ভালো কথা বলবো? না, আমি যদি বলি যদিও ইউ আর এন অনেস্ট ম্যান, ইউ আর স্টিল ভেরি গুড, এটা তো হলো না। অনেস্ট যদি হয় তাহলে তুমি ভেরি গুড তো হবেই। তো যদিও আমি বলবো দো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, স্টিল হি লাইজ ফ্রম টাইম টু টাইম, যদিও সে অনেক অনেস্ট তারপরে সে মাঝে মাঝে মিথ্যা কথা বলে। তো সি, দো বা অলদো যখনই থাকে তখনই সেন্টেন্সের মূল ক্লজ শুরুর অংশটাতে যা থাকে তার উল্টো টাইপের একটা সেন্টেন্স আমরা চিন্তা করব। ওকে, সো দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এখানে কি হলো? দো হি ইজ পুয়ার, এখানে যদিও সে গরিব, এটাকে বোঝাতে চাচ্ছি। যদিও সে গরিব, এর পরের অংশটাতে আমি কি বলবো? পরেরটাতে কিন্তু একটা ড্যাশ দিয়ে দিয়েছে, ড্যাশে আমরা কি বলবো? তার উল্টোটা। যে গরিবের উল্টোতে আমরা কি বলতে পারি? তো হি ইজ পুয়ার, আমি যদি বলি হি ইজ রিচ, এটা হবে না, একদম অপোজিট বলা যাবে না। দো হি ইজ পুয়ার আবার হি ইজ রিচ, এটা তো কোনো মিনিং হলো না। তো আমি একদম অপোজিট না বলে কিছুটা উল্টো বলবো। সো সি, এখানে কিন্তু একটু তোমার বুদ্ধির পরিচয়। আমি এখানে যদি হি ইজ রিচ বলতাম হতো না, তো আমি বলেছি হি ইজ অনেস্ট, বলতে পারি হি ইজ সাকসেসফুল। দো হি ইজ পুয়ার, যদিও সে পুয়ার তাও সে সাকসেসফুল হয়েছে ইন লাইফ। দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, যদিও সে গরিব তাও সে এখন খুশি। সো অনেক রকম বলা যায়। আপু আপনি এইচএসসি 24-এর আইবিএ কোর্সে কি আপনি পড়াবেন? জি ইনশাআল্লাহ পড়াবো ভাইয়া, ইনশাআল্লাহ। তোমরা দোয়া করো আমার জন্য। এবং আপাতত এখন চলো আমরা এই এইচএসসি ক্লাসেস গুলো নিয়ে চিন্তা করি। ওকে, আচ্ছা, এরপরে একটু দেখি আমরা রুল 5। সো পরবর্তী রুলটাতে আমরা এখানে কি দেখছি? নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড এটার অর্থ হচ্ছে করতে না করতেই, হতে না হতেই, হওয়ার সাথে সাথেই। ঠিক আছে, করতে না করতেই, হতে না হতেই, হওয়ার সাথে সাথেই, একটু কিছু হওয়ার সাথে সাথেই, হতে না হতেই, বলতে না বলতেই, এরকম কিছু। সো আমরা ইন দিস কেস কি বলতে পারি? নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড মানে আমি যদি বলি নো সুনার হ্যাড আই গন দেয়ার, আমি সেখানে যাওয়ার সাথে সাথেই, তারপরে লেটস সে ড্যাশ দিয়ে দিল। তো এখানে একটু খেয়াল রাখতে হবে একটা স্ট্রাকচার, নো সুনার হেড এর সাথে সবসময় দেন বসে। নো সুনার হেড এর সাথে সাথে দেন বসে। আমার ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে শুনো, ইভেন পডকাস্টের মতো করেও শুনো, আমি তোমাদের মুখস্থ করিয়ে দিচ্ছি। নো সুনার হেড এর সাথে সবসময় দেন বসে। দেন না বসিয়ে আবার বিফোরও বসাতে পারো। হ্যাঁ, দেন না বসিয়ে বিফোরও বসাতে পারো, দুটোরই হচ্ছে একই রকম মিনিং। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে তাহলে কি করছি? নো সুনার হ্যাড এর পর আমি আমাদের সেন্টেন্সের সাবজেক্ট বসাচ্ছি। সাবজেক্টের বসার পরে তুমি দেখো এখানে কি হলো? বি3। বি3 অর্থ কি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাড যে ওয়ার্ডটা, হ্যাড ওয়ার্ডটা কি আমাদের ইন্ডিকেট করছে যে এর পরবর্তী অংশে আমার এখন পাস্ট পার্টিসিপল দিতে হবে, তাই না? তো এর কারণে আমরা কিন্তু বি3 বসাবো, আর তারপরে অবজেক্ট দিয়ে এন্ড সো অন সো অন সো অন। তাহলে আমাদের সেন্টেন্সটা কি রকম হতে পারে? যে এই কাজটা হতে না হতেই ড্যাশ, এই জিনিসটা করতে না করতেই ড্যাশ। সো ফর এক্সাম্পল আমি বলতে পারি নো সুনার হ্যাড আই স্টার্টেড দিস ক্লাস ড্যাশ, তার মানে আমি এই ক্লাসটা শুরু করতে না করতেই, হয়তো আমি বলতে পারি এটা হতে না হতেই আমার ঘুম এসে গেল। হ্যাঁ, সো আই ক্যান সে হোয়াট? নো সুনার হ্যাড আই স্টার্টেড দিস ক্লাস আই ফেল asleep। তো কি হলো? এর পরের অংশটাতে কিন্তু আমাদের V2 মানে কি? এর পরের অংশটাতে আমি জাস্ট পাস্ট টেন্স বসাচ্ছি, কারণ শুরুটাতে আমি পাস্ট পার্টিসিপল বসাচ্ছি হ্যার এর পরে, এর পরের অংশটাতে আমি পাস্ট টেন্স বসাচ্ছি। আমরা বুঝতে পারলাম কি হলো? ওকে, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কি আমাকে বলবা। অলরাইট, আচ্ছা, আমরা এর পরের রুলটাতে দেখছি। এখানে কি হার্ডলি হ্যাড, আমি না ইচ্ছা করে রুলস গুলোর মধ্যে জাস্ট স্ট্রংলি যেই ওয়ার্ডটা যে ডিফারেন্ট টাইপস কে জাস্ট রিপ্রেজেন্ট করে সেগুলো এনেছি, হ্যাঁ, সো দ্যাট তোমাদের বুঝতে একদম কোনো প্রবলেম না হয়। তো আমরা এখানে কি দেখছি? হার্ডলি হ্যাড। হার্ডলি হ্যাড মানে হচ্ছে জাস্ট হলো এবং এর পরপরই এরকম হলো। হার্ডলি হ্যাড আই ওপেন দ্য বটল অল অফ দ্য ওয়াটার স্পিলড, মানে কি? এই একটু বোতল খুললাম মাত্র, বোতল খুলতে না খুলতে পুরো পানিটা পড়ে গেল।
তো একটু কোনো কিছু করার সাথে সাথে এরকম। তো যেমন দেখো, hardly had the teacher entered the classroom. Hardly had the teacher entered the classroom. এর অর্থ কি? টিচার কি ঢুকতে খুব কষ্ট হচ্ছে? এখানে হার্ডলি মানে কি কষ্ট? নো। হার্ডলি হ্যাড মানে হচ্ছে এই জিনিসটা হতে না হতেই মাত্র পড়লো এবং এর পরপরই। তো টিচার ক্লাসরুমে ঢুকলো এবং এর পরপরেই তারপরে ধরো ড্যাশ দিয়ে দিল। তো ড্যাশের পরে আমরা কি বলতে পারি? টিচার সাধারণত ক্লাসে ঢোকার পরে কি হবে? এবার আমি চিন্তা করবো, আচ্ছা ড্যাশ দিয়েছে, টিচার সাধারণত ক্লাসে ঢোকার পর কি হয়ে যায়? স্টুডেন্টটাকে আরো নয়েজ করে? নো, স্টুডেন্ট তারপরে তারা চুপচাপ হয়ে যায়। সো আমরা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য বলতে পারি হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। এরপর আমরা বলবো বিফোর কিংবা ওয়েন। সো হার্ডলি হ্যাড এর সাথে কি হচ্ছে? বিফোর কিংবা ওয়েন, আর তারপরে দ্য স্টুডেন্ট কেপ্ট কোয়াইট। এখানে কিন্তু পাস্ট টেন্স হচ্ছে। কেন পাস্ট টেন্স হচ্ছে? আচ্ছা এখানে কেন পাস্ট টেন্স হচ্ছে আমি কমেন্টে জানতে চাই। এখানে কেন পাস্ট টেন্স হচ্ছে? হার্ডলি হ্যাড এগুলো বললাম, পরে কেন দ্য স্টুডেন্ট কেপ্ট কোয়াইট, দ্য স্টুডেন্ট ইজ কোয়াইট কেন বললাম না? কারণ আমার সেন্টেন্সের শুরুর কথাটা বলছি দ্য টিচার এন্টার্ড। এন্টার্ড যেহেতু বললাম, তার মানে টিচার ক্লাসরুমে ঢুকেছিলেন। তাহলে এরপর আমি যা কি বলবো? যে স্টুডেন্টসরা কোয়াইট হয়ে গিয়েছিল, রাইট? তো পাস্ট টেন্স। সি, গ্রামার অনেক সোজা, গ্রামার অ্যাকচুয়ালি অনেক সোজা। এবং আমি 100% শিওর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো বিভিন্ন ধরনের গ্রামার টপিকস গুলো এটা একবার পড়ে যাও, কিন্তু এক্সাম দেওয়ার টাইমে যেটা শুনতে ভালো লাগে সেটাই লিখো। দেখো আমি কি ঠিক বলেছি নাকি না, আমাকে কমেন্টে জানাও তো আমি ঠিক বলেছি কিনা। আমি নিজেও এই কাজটা করতাম, অনেস্টলি স্পিকিং। আমার কাছে মনে হতো যে গ্রামাটিক্যাল এই জিনিসগুলো আমি এত রুলস মুখস্থ না করে যেটা শুনতে ভালো লাগে সেটা করে ফেলি। কিন্তু শুধুমাত্র দ্যাট ইজ নট এনাফ, কিছু স্ট্র্যাটেজিস জানতে হবে। যেমন আমি কিন্তু পড়াচ্ছি আর তোমাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছি। যেমন নো সুনার হ্যাড এর পরপর দেন বসবেই, নো সুনার হ্যাড এর পরপর দেন বসবেই। এরপরে এখানে কি হার্ডলি হ্যাড এর পরে বিফোর কিংবা ওয়েন বসবে, হার্ডলি হ্যাড এর পরে বিফোর কিংবা ওয়েন বসবে। এই ছোট ছোট ওয়ার্ডস এগুলো একটু জানতে হবে, এবং তারপরেরটা আমাদের কমন সেন্স। তো সেই কমন সেন্সের ব্যাপারটাই তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবা। নেক্সট আমরা দেখছি স্কার্সলি হ্যাড। এই যে জাস্ট লাইক হার্ডলি হ্যাড, উই হ্যাভ স্কার্সলি হ্যাড। একই কথা, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, দুটো মানেই কি? হওয়ার সাথে সাথে, ঠিক আছে? একটা কিছু করার সাথে সাথে, হওয়ার সাথে সাথে। তো আমরা এখানে কি বলছি? স্কার্সলি হ্যাড দ্য টিচার, লেটস আমি এর আগের সেন্টেন্সটাকে স্কার্সলি হ্যাড দিয়ে বলি। হ্যাঁ, স্কার্সলি হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। এরপরে আমরা কি বলবো? when the student kept quiet। একই কথা, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, ছোট্ট টুইস্ট, যেটা নিয়ে অ্যাকচুয়ালি তোমরা ভুল করতে পারো। তো যেগুলো ভুল করতে পারো কমনলি সেই জিনিসগুলো একটু বলে দিচ্ছি। হ্যাঁ, তো আমি যখন বলছি হার্ডলি হ্যাড, তখন আমরা বিফোরও বলতে পারি, ওয়েনও বলতে পারি পরের অংশে। স্কার্সলি হ্যাডে শুধু ওয়েন। ওকে, এটা মনে রাখতে হবে, স্কার্সলি হ্যাডে শুধু ওয়েন। তো স্কার্সলি হ্যাড দ্য টিচার সিন দ্য স্টুডেন্ট when she started studying। তার মানে শিক্ষক মাত্র যখন স্টুডেন্টের দিকে তাকালো সাথে সাথেই স্টুডেন্টটা পড়া শুরু করলো। তাই তো হয়, রাইট? যে যখনই দেখছি যে আমার মা বাবা আমার কাছে দেখছে বা টিচার দেখছে, কেউ আমার দিকে নজরদারি করছে, তখন আমি পড়ার বইটা খুলি। এখনো হয়তো নিশ্চয়ই তোমরা অনেকেই আছো ফোন থেকে দেখছো, ইউটিউব থেকে দেখছো, আমাদের অ্যাপ থেকে দেখছো না? আমাদের হয়তো বা অ্যাপ থেকে দেখছো, কিংবা ফেসবুক থেকে, ফেসবুক গ্রুপ থেকে। আপাতত তো এই প্ল্যাটফর্ম গুলোই। তো ইন দ্যাট কেস নিশ্চয়ই তোমাদের আব্বু আম্মুরা যদি আশেপাশে কোথাও থাকে, সাথে সাথে কিন্তু তোমরা এই পড়ার ব্যাপারটা বের করে ফেলবা। আর যখনই চলে যায় সাথে সাথে হয়তো একটু মনে হয় মেসেজটা একটু রিপ্লাই দেই, তাই না? এনিওয়েজ, সো আমরা তাহলে বুঝে গেলাম স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। এই নিয়ম ছোট ছোট করে বলে রাখলেই হবে। ধরো আমি আরেকটা বানিয়ে এক্সাম্পল দিই। স্কার্সলি হ্যাড আই স্টার্টেড মাই ওয়ার্ক, মানে আমি আমার কাজটা মাত্র শুরু করলাম, এর পরপরই কি হলো? হয়তো এর পরপরই আমার ঘুম আসতে লাগলো। when I started to fall asleep, এর পরপরই আমার যেন ঘুম আসতে লাগলো। বুঝতে পারলাম কি হলো? আচ্ছা, এর পরটাতে আমরা আসি একই রকম টাইপের barely had। একই রকম না, একদম কাইন্ড অফ ভেরি ক্লোজ না? এরপরটা আমরা দেখছি কি barely had। সো barely had মানে barely কোন রকম হয়েছে, এই কোন রকম কোনো কিছু একটা হয়েছে। এরপরের অংশে আমরা কি বলবো? barely had Arthur started the speech। তার মানেও কি once again শুরু করতে না করতেই আবার আমরা এখানে বসাচ্ছি when। so scarcely had, barely had, hardly had,
কতগুলো রুলস একদম কাইন্ড অফ সিমিলার, তাই না? সো বেয়ারলি হ্যাড মানে করার শুরু করেছে মাত্র, করার সাথে সাথে এই কাজটা হয়েছে। হ্যাঁ, সো বেয়ারলি হ্যাড আর্থার স্টার্টেড দ্য স্পিচ, আর্থার মাত্র তার স্পিচটা যেন শুরু করলো। এরপরের অংশটা তুমি দেখো যে বেয়ারলি হ্যাড আর্থার স্টার্টেড, স্টার্টেড হয়েছে, এটা কিন্তু পাস্ট টেন্স না, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল। কারণ খেয়াল রাখতে হবে হ্যাড মানেই হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাজ হ্যাড তিনটার ক্ষেত্রে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, তাই না? এটা আমরা জানি। সো এনিওয়েজ barely had Arthur started the speech, তারপরে আমরা বসাবো কি when দিয়ে আবার আমার নাউনের সাথে আমাদের past tense of the verb মানে when Russell started questioning. ওকে, আমরা আরেকটা দেখি barely had Eva started cooking. সো ইভা মাত্র যেন সে কুকিং শুরু করলো, এর পর আমরা কি লিখলাম when লেখার পরে কি হলো the doorbell started ringing. সো এখানে একটা খেয়াল রাখো কি হচ্ছে প্রত্যেকটাতেই কিন্তু আমি স্টার্টেড বললাম এবং স্টার্টেড বলার পরে এখানে কি হচ্ছে রিংিং, কোয়েশ্চেনিং, লাফিং, এগুলো কি ভার্ব উইথ আইএনজি। আমাকে কে বলতে পারবে ইন দা কমেন্টস, তাকে আমি পার্সোনালি আমি তাকে আরেকটা গিফট দিব। কমেন্টে আমাকে এটা যে বলতে পারবে তাকে আমি পার্সোনালি একটা গিফট দিব। কে বলতে পারবে কোয়েশ্চেনিং, রিংিং, লাফিং এই যে তিনটা ওয়ার্ড এই তিনটা সেন্টেন্সে আমরা পাচ্ছি এগুলো কোন পার্টস অফ স্পিচ? ওকে, সবই কিন্তু আমি তোমাদেরকে বলে রাখছি। আমি তোমাদেরকে সময় দিলাম 3 মিনিট, এই 3 মিনিটের মধ্যে দেখি কে কমেন্ট করে, তাকে কিন্তু আমি একটা পার্টিকুলার গিফট দিব। সো কোয়েশ্চেনিং, রিংিং এবং লাফিং এগুলো কোন পার্ট অফ স্পিচ এই সেন্টেন্সের মধ্যে? ওকে, আচ্ছা 3 মিনিট এখানে আমি না ধরে রাখি তোমাদেরকে, বাট তোমরা এখানে কমেন্টে জানাও, আমরা 3 মিনিট পরে আবার আসছি। এখন আমরা আসছি রুল নাম্বার 9 এ। রুল 9 এ আমরা দেখছি as soon as, as soon as মানে কি করতে না করতেই, এটা হওয়ার সাথে সাথে। সো এখানে একটু নিয়ম ডিফারেন্স। সো আমি কিন্তু দেখলাম কি রুল মেবি 6, 7, 8 তাই না, 6, 7, 8 সিমিলার। রুল 9 এ আমরা দেখছি as soon as হতে না হতেই। as soon as Rana sat down the phone rang, রানা যখনই বসলো এর পরপরই কি হলো the phone rang। সো খেয়াল রাখতে হবে as soon as বলার পরে আমরা কি করি আমাদের সেন্টেন্সের সাবজেক্ট বসাই, সাবজেক্ট বসার পরপর কিন্তু এটার পাস্ট টেন্স বসাই। কেন? কারণ আমি পাস্ট টেন্সে কোনো কিছু একটা বোঝাবো এর পরবর্তীতে আমি আরো কিছু অ্যাডিশন দিতে হবে, তাই মানে এই জিনিসটা হতে না হতে যখন আমি বলি তখন কেন আমি প্রেজেন্ট টেন্স দিব? প্রেজেন্ট টেন্স মানে কি এটা এখনো হচ্ছে, আমি বলতে চাচ্ছি এটা হতে না হতেই বা এটা হওয়া চলাকালীন, এটা হওয়ার পর তারপর অন্য কিছু একটা হচ্ছে। সেই কারণে as soon as বলার সাথে সাথেই আমাদের ভার্বের পাস্ট টেন্সটা বসে এবং তারপরে কমা দিতে। জানো এই ছোট ছোট জিনিসেও মার্কস কাটে, এটা খুবই স্যাড বাট ছোট ছোট জিনিসেও মার্কস কাটে। এরপর একটা কমা দিতে হবে আর এরপরে হচ্ছে আমি আবার আমার পরবর্তী অংশটার সাবজেক্ট, এবং যেহেতু প্রথম অংশটাতে আমি V2 দিয়েছি অ্যাজ ইন পাস্ট টেন্স দিয়েছি, তার জন্য পরের অংশটাতেও পাস্ট টেন্স দিতে হবে। ওকে, as soon as Rana sat down, যেহেতু sat বললাম past tense দিয়ে বললাম, এর পরের অংশটাতেও আমি কি বলছি the phone rang, তার মানে ফোন বাজলো, বেজে উঠলো, এটাও কিন্তু হলো past tense। as soon as the teacher came there was silence, there was silence। so once again আমি এখানে কি দেখছি was silence দেখছি, তার মানে সাইলেন্স তখন ছিল, এরকম কিছুকে আমরা বোঝাচ্ছি। ওকে, আচ্ছা সো ফার কেমন লাগছে ক্লাসটা এটাও কিন্তু কমেন্টে জানতে চাই। ওকে, আচ্ছা সো আমরা তাহলে ওভারঅল এই পুরো ক্লাসটার রুলস গুলোর হাফায় চলে আসলাম। তোমাদেরকে আরেকবার একটু আমি রিমাইন্ড করে দিচ্ছি যে আমরা কিন্তু এই ক্লাসগুলো করছি একদম কমপ্লিটলি ফ্রি। তোমরা রাইট নাও দেখতে পাচ্ছ তাই না, এই যে ফ্রি ক্লাসটা দেখতে পাচ্ছ, এই ফ্রি যে কোর্সটা হচ্ছে এই কোর্সের মধ্যে কিন্তু তোমরা ফ্রি 20টা লাইভ ক্লাস পাবা। এই 20টা লাইভ ক্লাস কাদের জন্য? এইচএসসি ইংলিশ স্টুডেন্টদের জন্য। এবং এর পাশাপাশি তোমরা ফ্রি 7টা পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা কবে দিবা? পরীক্ষা কি এখন হবে না, আমার এই ক্লাসটার পরে আগামীকাল রাত 8টায় মানে সেম টাইমেই নেক্সট ডে তোমরা এই টপিকের উপরে একটি এক্সাম দিবা 30 মিনিটের। এর পাশাপাশি টেস্ট পেপারও আমরা সলভ করছি এই ক্লাসটার মধ্যে এবং ইনশাআল্লাহ আমরা যেই লাস্টে যে সাজেশন গুলো দিব এই কোর্সের শেষে 90% কমন আসবে। আর প্রতিটা ক্লাসের পরে যে পরীক্ষাটা নেওয়া হবে পরীক্ষাটা দিয়ে শুধু তোমার একার যাচাই করা হচ্ছে না, এই পরীক্ষাটার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় কিন্তু পেয়ে যাবে নগদ টাকা পুরস্কার। মানে আমি বলবো যে এটা মেরিটর পয়েন্ট অফ ভিউ থেকে পুরাই একটা লস, কোম্পানির টাইম থেকে পুরাই একটা লস হলো।
কারণ কোম্পানি তো এখান থেকে তোমাদের কাছে কোনো টাকা নিচ্ছে না, কিন্তু কোম্পানি উল্টা তোমাকে টাকা দিচ্ছে যে আসো ক্লাস করো পরীক্ষা দাও ওটা টাকা নিয়ে যাও। তো বুঝতেই পারছো কত বড় একটা অপরচুনিটি। এই বড় অপরচুনিটির মধ্যে যদি তোমরা থাকতে চাও, অবশ্যই আমাদের আজকের এই ক্লাসটা টুস করে ফ্রেন্ডকে একটু শেয়ার দিতে হবে, এবং যারা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ট্যাগ করে দাও যে চলো আমরা একসাথে মিলে এই ক্লাসটা করি এবং এই এক্সামটা দিই, দেখি কে কত টাকা পাস। হ্যাঁ, সো লাইভ ক্লাসটা কোথায় হচ্ছে, যেমন তোমাদের ফেসবুক মেরিটো গ্রুপ যেটা আছে সেখানে লাইভ ক্লাস হচ্ছে, এবং এট দ্য সেম টাইম আমাদের লাইভ ক্লাস আমাদের ফেসবুক পেজ, যেহেতু এখন ফেসবুক পেজে হচ্ছে, এখানে হবে, আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ থেকেও হবে। আচ্ছা, চলো আমরা এখন কন্টিনিউ করি। পরের রুলটা হচ্ছে উড ইউ মাইন্ড। এই যে মাইন্ড কথাটা আমরা অনেকে বলি, কিন্তু এই মাইন্ড শুরু করার আগে আমি আমাদের ওই রুলটাতে একটু ব্যাক করি, যে আমাদের লাস্টে কি ছিল, লাফিং, ডুইং, ওয়ার্কিং, এগুলো একদম শেষের দিকে ছিল, একটু মনে আছে? আমি কিন্তু কিছুক্ষণ আগে এটার একটা কোয়েশ্চেন করেছিলাম এবং আমি বলেছি যে কেউ যদি এটার কারেক্ট অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে একটা পুরস্কার দিব। কেউ যদি ওইটার কারেক্ট অ্যান্সারটা এখনো দিতে পারোনি, বাট আমি অ্যান্সারটা বলে দিই। When Russell started questioning, so Russell questioning টা শুরু হলো, ডোরবেল রিংিং শুরু করলো, লাফিং শুরু করলো। আমি কি করব, কোয়েশ্চেনিং, রিংিং, লাফিং, শাউটিং এই লাইনগুলোর জায়গায় আমি যদি ইট বসাই, আইটি, ইট বসাই, will it make sense? Yes, it will. When Russell started it, হয় না? Barely had Arthur started the speech when Russell started it, হয় না? কোনো একটা ওয়ার্ডের রিপ্লেসমেন্টে যদি আমি একটা নাউন বা প্রোনাউন বসাই, that word is also working like a noun or pronoun. তার মানে এখানে কোয়েশ্চেনিং যে জিনিসটা verb plus ing, এটা নাউন বা প্রোনাউনের মতো কাজ করছে না? তাহলে এটা কি? এটা হচ্ছে একটা জেরান্ড। ওকে, সো এটা কোন পার্ট অফ স্পিচ? ইজ আইদার a noun or a pronoun, এবং এটাকে আমরা ডাকি জেরান্ড। তো তোমাদের অ্যানসারটা আমি একটু টুস করে বলে দিলাম। আচ্ছা, নুরুদ্দিন আহমেদ কোয়েশ্চেন করেছে এক্সাম কিভাবে দিব। এক্সামটা অবশ্যই তোমাদের যেটা বলা হলো যে পরদিন মানে আগামীকাল ঠিক রাত 8টায় এই ক্লাসটার উপরেই কিন্তু পরীক্ষাটি হবে, এবং এই পরীক্ষাটা তোমরা আমাদের মেরিটো অ্যাপেই গেলেই তোমরা দেখতে পারবা। ঠিক আছে, এই 30 মিনিটের পরীক্ষাটা তোমরা আমাদের মেরিটো অ্যাপে গেলেই দেখতে পারবা। আচ্ছা, এরপরে আমরা দেখি উড ইউ মাইন্ডের কথায় আমরা আসছিলাম। উড ইউ মাইন্ড দিয়ে আমরা কি বলতে চাই, আপনি কি আপত্তি করবেন, মাইন্ড করবেন কি? সো মাইন্ড করবেন কি, এই কথাটা আমরা সাধারণত কি বলি, এই কথাটা আমরা সাধারণত বলি কারোর কাছ থেকে একটু পারমিশন চাওয়ার জন্য, যে আমি জিনিসটা কি করতে পারি, একটু পলাইটলি। সো এই জন্য উড ইউ মাইন্ড বলার সাথে সাথে আমি যে ভার্বটা বলি সেই ভার্বটা সাধারণত ভার্ব প্লাস আইএনজি বসাই এবং তারপরে অবজেক্ট বসাই। would you mind taking a cup of tea? আমরা মাঝে মাঝে বলি না, would you mind going out with me? would you mind go out with me হবে না, কিন্তু এরকম বললে কিন্তু কেউ আপনার সাথে যাবে না। would you mind going out হবে। সো would you mind, মাইন্ডের পরে আমরা কি বলছি, verb plus ing, এবং তারপর আমাদের অবজেক্ট এবং আমরা যা যা বলতে চাই। ওকে, would you mind taking this book? would you mind sending that mail? আরেকটা জিনিস কি, যদি বলে would you mind এর পরে if, would you mind একা একা না, would you mind এর পরে if, সো আমি তখন কি বলবো, would you mind if, তারপরে আমি বাকিটা বলবো। সো would you mind if এর পরে তখন কিন্তু নিশ্চয়ই আমাদের একটা সাবজেক্ট লাগবে, কারণ if যেহেতু বললাম তার মানে কিছু একটা এখানে লাগবে। সো would you mind if I did that, if I went there, if I opened the door, would you mind if I took you out? হ্যাঁ, সো would you mind এর পরে if যখন হয় তখন একটা সাবজেক্ট বসবে, তখন কিন্তু আবার ভার্বের পাস্ট টেন্স বসবে, তখন কিন্তু ভার্ব প্লাস আইএনজি না। আবার would you mind যদি হয় তারপরে আমরা এরপরে লেটস সে if হচ্ছে না, এবং এরকমও কিছু না, আমাদের কি দেওয়া আছে, কোন একটা নামের পরে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে। নামের পরে অ্যাপোস্ট্রফি এস যদি থাকে তার মানে আমরা বলতে চাচ্ছি তার পজেসিভ, মানে সে এই কাজটা করছে এটা। যেমন একটু এক্সাম্পল দেখি, would you mind Peter's staying here with us? Peter's staying here, তার মানে আমরা এটা বলতে পারতাম না would you mind if Peter stayed here, এটাও কিন্তু হয়। কিন্তু আমি যেহেতু বললাম would you mind Peter's, তাহলে আমাদের পরেরটায় হবে কি staying ing, তারপর আমরা বলছি কি here with us, would you mind Peter's staying here with us? ওকে, সো ফার কিরকম হচ্ছে, কিরকম আমরা বুঝতেছি কিনা সবকিছু, এটা কিন্তু আমাকে জানাতে হবে। ওকে, আচ্ছা, এরপরটাই আমরা যাই রুল 11, টিল বা আনটিল।
টিল বা আনটিল, টিল বা আনটিল মানে এই হওয়া পর্যন্ত, এই কাজটা করা পর্যন্ত, এই জিনিসটা হওয়া পর্যন্ত, আমি এই জিনিসটা করতেই থাকবো, করতেই থাকবো, হতেই থাকবে, হতেই থাকবে, এরকম কিছু। ওকে, সো টিল বা আনটিল। আমি এখানে কি দেখছি, যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে শুরুতে বা ফিউচার টেন্স থাকে, তাহলে টিল বা আনটিল বলার পরে আবার প্রেজেন্ট টেন্সই হবে। আচ্ছা, এর আগে একটু আমি রিক্যাপ করতে চাই, তোমাদের সাথে একটা কথা বলতে চাই যে প্রেজেন্ট টেন্সের নিয়ম আমরা অনেকেই জানি না। আমরা তো টপিক আমরা একটা শিখছি, হ্যাঁ, আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স শিখছি, টপিক আমরা একটা শিখছি, হ্যাঁ, কিন্তু তোমরা কতটুকু ভালো আসলে বাকি টপিক গুলা পারো আমি জানি না। হ্যাঁ, এই কারণে আসলে প্রশ্নটা করা, কিছু মনে করো না। তো আমি যখন বলি যে প্রেজেন্ট টেন্সের কথা, তখন প্রেজেন্ট টেন্সের কথায় আমরা সাধারণত বলি যে প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করি কোনো ফ্যাক্ট বলার জন্য, অ্যাজ ইন এমন কোনো একটা সেন্টেন্স যখন আমরা বলি যে উই আর লেটস সে এমন কোনো কিছু যে অলওয়েজ হবেই হবে, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট সেটস ইন দ্য ওয়েস্ট, তখন আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি। আবার প্রেজেন্ট টেন্স আমরা বলি কখন, যখন আমি কোনো কিছুকে বলতে চাই যে এইটা আমি সচরাচর করি একটা হ্যাবিট হিসেবে, আই গো টু স্কুল এভরিডে, আই ইট রাইস এভরিডে, এটা। কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সের সবগুলা নিয়ম জানি না। আমাদের এইচএসসি বইতেই আছে, ঠিক আছে, একদম আমাদের বইতেই আছে, কিন্তু আমরা অনেকেই কিন্তু জিনিসগুলোকে জানি না বা জানতে চাই না, এত পাত্তা দিই না। তো বইয়ের নিয়ম যদি তোমরা দেখো, দেখবা প্রেজেন্ট টেন্সের আরেকটা নিয়ম আছে, যেটা মানে হচ্ছে যে একটা কিছু যেটাকে আমি প্ল্যান করে ফেলেছি সেটাকে রিপ্রেজেন্ট করি আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে। ওকে, যেমন আমি যদি বলি যে আজকে রাত 9টায় আমার ট্রেন ছেড়ে দিবে, সাপোজ আজকে রাত 9টায় আমার ট্রেন ছেড়ে দিবে, এটার ইংলিশ হচ্ছে আওয়ার ট্রেন বা মাই ট্রেন লিভস এট 9 p.m. উইল লিভ এট 9 p.m. হয়নি। কেন হয়নি? ওয়াই লিভস এখানে হলো, বিকজ মেইন কথাটাই হচ্ছে আই ওয়ান্ট টু এক্সপ্লেইন। হ্যাঁ, আমি এই জিনিসটাকে এক্সপ্লেইন করতে চাই, সেইং দ্যাট আমার এই পার্টিকুলার ট্রেনটা এই প্ল্যান্ড সময়ের মধ্যে ছেড়ে দিবে। প্ল্যান্ড, আমি তো প্ল্যান করে রেখেছি, এই প্ল্যান করা সময়টার মধ্যে আমার ট্রেনটা ছেড়ে দিবে। বুঝতে পারলাম? তো যে জিনিসটাকে আমার প্ল্যান করা আছে, সেই প্ল্যান অনুযায়ী যদি আমার কোনো কিছু হয়, তাহলে আমরা এটাকে বলি প্রেজেন্ট টেন্স। তো তোমাদেরকে আরেকটা রুল একটু বলে দিলাম, এখন আমরা আসি। জাস্ট ওয়েট টিল হি কামস কেন হলো? কারণ সে যে এখানে আসবে এটা কিন্তু একটা প্ল্যান, ভবিষ্যতে হবে, তো টিল হি উইল কাম হবে, বা টিল হি উইল হতে পারত, কিন্তু আমরা যেহেতু এখানে টিল বলেছি বা টিল বলেছি, তার অর্থ হচ্ছে ক্লিয়ারলি ধরে নিয়েছি হবেই হবে, এই কাজটা আমি আগে থেকে প্ল্যান করেছি। বুঝতে পারলাম? তাহলে আমি এখানে কি বলছি, জাস্ট ওয়েট টিল হি কামস, তার মানে সে আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন, রাইট? তো এই যে আসবে, এই আশাটা আমি তো শিওর যে সে আসবে, তো শিওর বা এটা প্ল্যান যদি থাকে তখন প্রেজেন্ট টেন্স হবে। এবং যদি আমার সেন্টেন্সের শুরুটাতে পাস্ট টেন্স থাকতো, টিল বা আনটিল এর পরে পাস্ট টেন্স থাকতো। কিন্তু এখানে ফিউচার টেন্সটা নিয়ে একটু ঝামেলা হয় যে সেন্টেন্সের শুরুতে যদি ফিউচার থাকে তারপরেও প্রেজেন্ট টেন্স হবে। তো একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি আই উইল ওয়েট টিল ড্যাশ, আই উইল ওয়েট টিল ড্যাশ, তাহলে কি হবে? তাহলেও কিন্তু হচ্ছে আই উইল ওয়েট টিল হি কামস। তো আই ওয়েট হলেও তা, আই উইল ওয়েট হলেও আই উইল ওয়েট টিল হি কামস। এরপরটা আমরা দেখি, ওয়েট আনটিল দ্য রেইন স্টপস। সো ওয়েট আনটিল দ্য রেইন স্টপস। তো ওয়েট করতে বললাম বৃষ্টি থামার আগ পর্যন্ত। তো এই যে বৃষ্টি থামার যে কথাটা, এই জিনিসটা কিন্তু আবার প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা এইভাবে বললাম। ওকে, তো যদি আর শুরুর অংশটা, এটার একটা কোশ্চেন আপনারা চাইলে করতে পারেন যে শুরুর অংশটাই যে প্রেজেন্ট টেন্স টেন্স নাকি কিছু জানি না, জাস্ট লাইক দিস ওয়েট আনটিল দ্য ট্রেন স্টপস, কিছু জানি না। যদি কোনো কিছু না জানি তাহলেও পরের অংশটাতে আমি শুধুমাত্র সো ফার কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু আমাকে কিন্তু জানাতে হবে। হ্যাঁ, কারো many times as possible I will repeat, কারো যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে জানাতে হবে, as many times I will repeat. ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি রুল 12। এটা মানে কি ইন স্পাইট অফ কিংবা ডেসপাইট। ইন স্পাইট অফ কিংবা ডেসপাইট হচ্ছে সত্ত্বেও,
এই জিনিসটা, এই কাজটা হওয়া সত্ত্বেও, এটা করা সত্ত্বেও, ঠিক আছে? তো কোনো একটা কাজ হওয়া সত্ত্বেও এই জিনিসগুলো যদি আমরা বলি, তাহলে আমরা এখানে কি বলবো? ইনস্পাইট অফ কিংবা ডেসপাইট। কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা এইরকম টপিক শিখে এসেছিলাম, যেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে আমরা দেখেছি অলদো কিংবা দো। অলদো কিংবা দো এই দুটোর অর্থে হচ্ছে যদিও, আর এইখানে আমরা কি দেখছি? ইনস্পাইট অফ, এটার অর্থ হচ্ছে সত্ত্বেও। হ্যাঁ, তো এই যে যখন আমরা সত্ত্বেও বা যদিও বলি, এটা একটা অংশ থাকে, পরের অংশে তার উল্টোটা থাকে। শুরুতে পজিটিভ থাকে, পরের নেগেটিভ হবে। শুরুতে যদি নেগেটিভ থাকে, পরের অংশটা পজিটিভ থাকে। অংশ বলতে পরের ক্লজটা, ঠিক আছে? পরের ক্লজটা তাহলে পজিটিভ থাকবে। তো এটার অপোজিটটা হয় আর কি। তো এখানে আমরা দেখি ইনস্পাইট অফ হিজ পভার্টি। তো ইনস্পাইট অফ হিজ পভার্টি দিয়ে লেটসে একটা ব্ল্যাঙ্ক দিয়ে রাখলো, ঠিক আছে? তাহলে ইন দ্যাট কেস কি করো? ইন দ্যাট কেস আমরা কি বসাতে পারি? ইন দ্যাট কেস আমরা অবশ্যই তার পজিটিভ কোনো একটা কথা বলবো, কিন্তু পজিটিভ বলা মানে এই না যে তার একেবারে উল্টা কিছু বলবো। একেবারে উল্টা হয় না। আমি যদি বলি ইনস্পাইট অফ হিজ পভার্টি ইজ রিচ, এটা হলো? যদিও তার পভার্টি আছে তারপরে সে রিচ, এটা তো একদম হলো না। তো ইনস্পাইট অফ হিজ পভার্টি মানে সে গরিব, গরিব হওয়া সত্ত্বেও সে অনেস্ট, অথবা গরিব হওয়া সত্ত্বেও সে হ্যাপি, গরিব হওয়া সত্ত্বেও সে বলতে পারি হেলদি। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? সো আমরা তাহলে বুঝলাম যে এই অনুসারে কিন্তু আমরা জিনিসগুলোকে জাস্ট মোকাবেলা করতে পারি, এভাবে করে আমরা এক্সপ্লেন করতে পারি। আরেকটা আমরা দেখি ইনস্পাইট অফ হিজ ইলনেস হি কামস টু স্কুল। হি কামস টু হবে এখানে, টু ওয়ার্ডটা এখানে মিসিং। সো হি কামস টু স্কুল, তার মানে আমরা বলছি কি? সে ইল থাকা সত্ত্বেও আমরা বলছি, এরপর পর আমরা বলছি কামস টু স্কুল। আচ্ছা, হি কামস টু স্কুল হয়েছে, হি কেম টু স্কুল হয়নি। সো এখানে আবার জিনিসটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ, ইলনেস হি কেম টু স্কুল যদি আমি বলি, এটা কারেক্ট হয়। দুটোতে কিন্তু তোমাদেরকে মার্কস দিবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওকে, এই হলো কি রুল নাম্বার 12। রুল 13 এখন আমরা যাই। এখানে আমরা দেখছি কি? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম। এগুলো মানে হচ্ছে কি? অনেক সময় হয়ে গিয়েছে, মেইন সময় হয়ে গিয়েছে, সিরিয়াস হওয়ার সময় হয়ে গিয়েছে, রাইট? যেমন তোমরা যারা এইচএসসি ইংলিশ ক্যারিয়ার আছো, তোমাদের জন্য কিন্তু ইট ইজ হাই টাইম, ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর স্টাডিজ, রাইট? আমি দিয়ে এক্সাম্পল দিলাম, ইট ইজ হাই টাইম ইউ শুড ফোকাস। সো আমরা যখন ইট ইজ হাই টাইম বলি, তার মানে কি? এরপর আমরা সেন্টেন্স সাবজেক্টের পরে আমরা এখানে হয়তো ভার্ব বেস ফর্ম বসাতে পারি, মানে প্রেজেন্ট ফর্মে বসাতে পারি, অথবা আমরা এখানে পাস্ট টেন্সে বসাতে পারি। যেমন আমি বলি যে ইট ইজ হাই টাইম ইউ শুড স্টাডি, স্টাডিড হলো কিন্তু, কারণ আমরা এখানে বলতে চাচ্ছি যে we want to give an explanation যে স্টাডি করার জন্য এরকম। সো ইট ইজ নাও হাই টাইম টু স্টাডি। টু যদি যায় তাহলে আমি বেস ফর্ম বসাবো, কিন্তু আমি যদি এখানে টু না বসাই, টু না বসিয়ে যদি আমি শুধুমাত্র একটা সাবজেক্ট দিই, তো সেই সাবজেক্ট অনুযায়ী তাহলে এখানে ভার্বের পাস্ট টেন্স বসবে। ইট ইজ টাইম ইউ ওয়ার্কড ফর ইউর ফিউচার। ইউ ওয়ার্ক হলো না কেন? ইউ ওয়ার্কড হলো কেন? ইউ ওয়ার্ক হলো না কেন? কারণ আমি তো জানি যে ভবিষ্যতের জন্য তুমি পাস্ট টেন্সে ওয়ার্ক করবা, এটা কোনো মিনিং নো। আমাদের রুল হচ্ছে যে যখন বলে ইট ইজ টাইম, হাই টাইম, এগুলো সব এরপর আমরা বলতেছি যে আমরা ভবিষ্যতে কাজ করব, কিন্তু আমি বলতে চাচ্ছি এই পাস্ট টেন্সটা কেন পাস্ট বললাম, ইউ ওয়ার্কড কেন বললাম? কারণ ইউ হ্যাভ নট স্টার্টেড ওয়ার্কিং ফর ইউর ফিউচার ইয়েট। তাহলে why have I said you worked as in past tense? বিকজ আমি একটা করে মিনিং করতে চাই যে ভবিষ্যতের জন্য কাজ করার, ভবিষ্যতে যে টাইমটা লস করেছি, যে ভবিষ্যতে আমি টাইমগুলো লস করেছিলাম, এই জিনিসটা বোঝাতে আমি ওয়ার্ক। ওকে, ভবিষ্যতে যে টাইমটা মিস করেছিলাম, যেটা এখন আমরা করি, সেই জিনিসটা বোঝাতে আমরা এইভাবে ওয়ার্ক বসাই, পাস্ট বসাই, ইডি বসাই। বুঝতে পারলাম এখানে কি হলো? তো সো ফার কার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। আমরা এখানে কি দেখছি? ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এই জিনিসগুলো দিয়ে আমরা কি বলতে চাই? উই ওয়ান্ট টু শো দ্যাট অনেক বেশি সময় হয়ে গিয়েছে, আর টাইম ওয়েস্ট করা যাবে না। উই হ্যাভ টু ড্যাশ ড্যাশ ড্যাশ, উই শুড ড্যাশ ড্যাশ। ওকে,
তো এটা সাধারণত এটার পরে কিন্তু শুরুই বসে, জেনারেলি এটাই দেখেছি শুরুই বসে। আচ্ছা, আমরা এরপরে একটা কন্ডিশনালস এর কোশ্চেন দেখি। ইন দ্য মিন টাইম কারো কিন্তু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করতে হবে। ওকে, আমি একটু পানি খেয়ে নিলাম যাতে আবার কমেন্ট করতে পারি। যেটা বলছিলাম, আমাদের এর পরের রুটটা দেখো কি হচ্ছে, ইনস্টেড অফ, ইন লিউ অফ, ইনস্টেড অফ কিংবা ইন লিউ অফ। ইনস্টেড অফ ওয়ার্ডটা আমরা আগে শুনেছি না, কিন্তু ইন লিউ অফটা একটু নিউ, রাইট? এই দুটোরই মিনিং হচ্ছে সেম, এই দুটোর মিনিং এ হচ্ছে পরিবর্তে, এই কাজটা করার পরিবর্তে, ইনস্টেড অফ ডুইং দিস উই আর ডুইং সামথিং এলস, এরকম। সো ইনস্টেড অফ হিস্ট্রি হি টুক ইকোনমিক্স, এখানে একটা এস হবে। ইনস্টেড অফ হিস্ট্রি হি টুক ইকোনমিক্স। সো ইতিহাসের বদলে সে অর্থনীতি নিল। তো আমরা এখানে কি দেখছি, আমাদের ফার্স্ট যে ব্যাপারটা, ইফ যখন হচ্ছে, মানে আমাদের ইনস্টেড অফ যখন হচ্ছে, এর পর পর আমরা এখানে যাই বসাই সবগুলোই কিন্তু প্রেজেন্ট। ইনস্টেড অফ বা ইন লিউ অফ বসানোর পর পর এর ঠিক পরের ক্লজে আমরা যাই বসাই সবই কিন্তু হচ্ছে ইন প্রেজেন্ট। Instead of history he took economics হলো, he will take economics হয়নি, ঠিক আছে? সো এটার পর পর আমরা প্রেজেন্ট টেন্স বসাই। Instead of tea I prefer coffee, instead of cricket in lieu of cricket she loves football। সবগুলোতেই দেখো এগুলো আমরা আসলে তুলনা করছি না, যে জিনিসটা না করে এই জিনিসটা করি। তো এই যে আমরা এভাবে তুলনা করছি না, তুলনা করার মতন যে সেন্টেন্সেস গুলো আছে সেগুলোতে আমরা সবসময় একই রকম ভার্ব রাখি। এটার একটা ইংলিশ টার্ম আছে, এটাকে বলা হয় প্যারালেলিজম। ওকে, প্যারালেলিজম, প্যারালেল আমরা জানি ম্যাথসে প্যারালেল মানে কি, দুইটা লাইন যখন একই ডিরেকশনে যায়, ও এই দিক দিয়ে যাচ্ছে এই লাইনটা ওই দিক দিয়ে যাচ্ছে, দুইটা একই ডিরেকশনে যাচ্ছে, তখন আমরা এটাকে বলি প্যারালেল। যদি কোনো লাইন এরকম হয়ে থাকে প্যারালেল হবে? অবশ্যই না। সো গোয়িং ইন দ্য সেম ডিরেকশন ইজ প্যারালেল। তো সিমিলারলি তোমরাও দেখবা যে আমি যখন একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব বসাচ্ছি, কত কত ভার্ব বসাই, ভার্বের সময় টেন্স শুড মেইনটেইন প্যারালেলিজম, মানে আমাদের পুরো সেন্টেন্সটার শুরুর ব্যাপারগুলো শেষের ব্যাপারগুলো সবগুলো থাকা উচিত ইন দা সেম টেন্স। বুঝতে পারলাম? ওকে, এরপরে আমরা দেখি ফার্স্ট কন্ডিশনাল। সো আমরা এখন একটু কন্ডিশনাল যে টপিকটা আছে সেটাও আমরা এখানে শিখিয়ে ফেলতে চাই। তার মেইন রিজন বিং যে এই রিলেটেড কোয়েশ্চেন্স অনেক আসে, তোমরা কোশ্চেন পেপারে দেখবা কন্ডিশনালস থেকেই বেশি আসে। সো আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, মানে সাবজেক্টের আগে কি থাকে? ইফ। কেন ইফ? কারণ আমাদের কন্ডিশন তো। সো কন্ডিশনের যে সেন্টেন্সটা সেটা বোঝানোর জন্য আমি আগে কি বলবো? ইফ। ইফ ড্যাশ, তারপরে হচ্ছে এখানে V1। তার মানে ধরো ইফ শি গেটস, জেটস এন্ড, মানে ইফ শি গেটস গুড গ্রেডস, ইফ শি গেটস গুড গ্রেডস শি উইল গো টু ইউনিভার্সিটি। সো ইফ শি গেটস গুড গ্রেডস, এখানে কি হলো, আমি ইফ বসাচ্ছি, সেন্টেন্সের সাবজেক্ট বসাচ্ছি, তারপরে V1 মানে শি, যেহেতু তার জন্য গেটসই হচ্ছে, তাহলে তারপরে কি হচ্ছে? গুড গ্রেডস। কিন্তু এরপরে কি হলো? এরপরে আমরা she will go to university, তার মানে আমরা আবার সেন্টেন্সের সাবজেক্টটাকে আনলাম এবং তারপর পর সেটার সাথে একটা ভার্ব জুড়ে দিলাম, এবং এই ভার্বটাও কি জেনারেলি একদমই প্রেজেন্ট টেন্স হয়, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স হয় বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, যেভাবে তোমাদেরকে শিখিয়েছে। তো আমি আরেকটা এক্সাম্পল দেই, যেমন if I stand first my parents will become happy। তার মানে আমি যদি ক্লাসে ফার্স্ট হই তাহলে আমার প্যারেন্টসরা খুশি হবে, রাইট? সো ইফ আই স্ট্যান্ড ফার্স্ট, এটা পরে আমরা একটা কমা দিলাম, মাই প্যারেন্টস উইল বিকাম হ্যাপি। তো এখানে দেখো কি হচ্ছে, উইল বিকাম হ্যাপি আমরা বলছি। ওকে, সো আমাদের সেন্টেন্সের মধ্যে ইফ আই স্ট্যান্ড বলেছি, পরের অপশনে উইল বিকাম কেন হলো? মাই প্যারেন্টস উইল বি হ্যাপি বললেও হতো, মাই প্যারেন্টস আর হ্যাপি হলে হবে না। কারণ if I stand first my parents are happy, no, if I stand first সেন্টেন্সটার মধ্যেই তো বলা যাচ্ছে যে যদি মানে প্যাচ হতে পারতাম। সো ফর দ্যাট রিজন আমাদের এই পরের অংশটাই আমরা মানে বলছি my parents will become happy, as in তারপরে ভবিষ্যতে হচ্ছে খুশি হবে, এখন তো খুশি নেই। ওকে, এরপরটায় আমরা দেখছি মানে এই রিলেটেড কিছু এক্সাম্পল আছে। আমরা এখন সেকেন্ড কন্ডিশনালে চলে যাই। সেকেন্ড কন্ডিশনালের সেন্টেন্সের দুটো স্ট্রাকচার। সবার আগে ইফ,
ইফ এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে V2, V2 মানে কি পাস্ট টেন্স। তোমরা আজকে যে আমাদের ক্লাসটা আছে এই ক্লাসটা থেকে অ্যাটলিস্ট একটা যদি কিছু নিতে হয়, জাস্ট ওয়ান, আই উইল সে যে জাস্ট ওই জিনিসটা নাও। যে একটু যদি খেয়াল করে দেখো, প্রত্যেকটা রুলের কিন্তু একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া কোনো রুল হয় না। তো আমি যখন রুলস শিখবো, রুলস একদম গড় বাঁধা মুখস্থ করা যাবে না, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে। একদম গড় বাঁধা রুলস মুখস্থ করবো না, বুঝে বুঝে শিখবো। একবার বুঝে গেলে তুমি দেখবা যে তোমার ব্রেন থেকে আর যাচ্ছে না। তো বুঝে বুঝে শেখাটা ইজ ম্যান্ডেটরি। তো আমরা কি বলছি, ইফ তারপরে সাবজেক্ট তারপরে V2 অবজেক্ট। কেন? ইফ আই হ্যাড দ্য টাইম, সো হ্যাডই তো এখানে বসবে, ইফ আই হ্যাভ দ্য টাইম হবে। ইফ আই হ্যাভ দ্য টাইম হবে কখন? ইফ আই হ্যাভ দ্য টাইম এর অর্থ হচ্ছে ভবিষ্যতে কিছু একটা করবো, যে যদি আমার টাইম হয় তাহলে আমি ভবিষ্যতে একটা লাইব্রেরি দিব, সাপোজ। তো ভবিষ্যতে কিছু একটা করবো, ভবিষ্যতে কোনো একটা প্ল্যান, দেন আই ক্যান সে দিস। বাট আমি যদি বলি ইফ আই হ্যাড দ্য টাইম, তার মানে যদি আমার সময়টা থাকতো, সময় আমার নেই। সময় নেই কেন তা নিয়ে আমি এখন চিন্তা করছি, যদি আমার সেই সময়টা থাকতো তাহলে আই উড লার্ন ইটালিয়ান। সো এর পরের অংশটায় কি হচ্ছে, অবশ্যই would বলা হচ্ছে, মাস্ট বলা হচ্ছে, রাইট? এরকম ভাবে বলে তারপরে এগেন ভার্বের বেস ফর্ম, দেন ইটালিয়ান। ওকে, আচ্ছা, ওয়ান সেকেন্ড তোমাদেরকে রিমাইন্ড করে দিই আজকের ক্লাসটাই কি হচ্ছে। আমরা একদমই কমপ্লিটলি ফ্রি একটা লাইভ ক্লাস করছি ফ্রম আ কোর্স, এবং এই ফ্রি কোর্সটার মধ্যে আমাদের 20টা লাইভ ক্লাস হচ্ছে। প্রতিটা ক্লাসের পরে তোমাদের একটা এক্সাম নেওয়া হবে, এক্সামের ডেটটা হচ্ছে আফটার ইচ ক্লাস। যেমন আজকের ক্লাসটা আমরা কখন শুরু করেছি, ঠিক আছে? আমরা আজকে আমাদের এই এন্টায়ার ক্লাসটা কখন শুরু করেছি? আমরা আজকে ক্লাসে শুরু করেছি না 8টায়? তো আজকে যেহেতু আমরা 8টায় শুরু করেছি, তাহলে আমাদের নেক্সট দিন 8টার সময় এটার এক্সাম দিতে পারবো আমরা ইনশাআল্লাহ। ওকে, এরপরে তো যেটা বললাম যে প্রতিটা ক্লাসে ঠিক পরদিন 8টায় জিনিসটা শুরু হবে, এবং অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে যে কথাটা বলার আগে সেই জিনিসটাই বললাম, যে অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেকটা ক্লাসের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের যে লাইভ ক্লাসগুলো আছে, লাইভ ক্লাসেস গুলো আমরা করব, আমরা এক্সাম দিব, এক্সাম দিয়ে আমরা এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হব, এবং মেরিটোর কাছ থেকে আমরা ফ্রি টাকা নিব। অ্যাকচুয়ালি ফ্রি তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে নিব। আচ্ছা, তো এরপরে আমরা একটু চলে আসছি আমাদের থার্ড কন্ডিশনাল রুলসে। থার্ড কন্ডিশনাল কাকে বলে? থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ, তারপরে আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে আমরা বসাবো হ্যাড। আমাদের এই নিয়মগুলোর মধ্যে না মেইন জিনিস যেটা, যদি একটু দেখলেই কিন্তু পাওয়া যায় যে শুরুর অংশটা কিরকম জানি থাকে। শুরুর অংশটার মধ্যে কিন্তু বোঝা যায় যে এটা কোন টাইপ অফ কন্ডিশনাল হতে পারে, রাইট? তো শুরুর অংশটাতে যেমন আমি এখানে দেখছি ইফ, তারপরে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে আমরা এখানে বসাচ্ছি হ্যাড। তো আমরা এখানে দিয়েই বুঝতে পারছি যে ইফ সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে একটা হ্যাড ওয়ার্ডটা আমরা বসাচ্ছি। তারপরে তো হ্যাড এর জন্য তো আমাদের V3 বসাতেই হবে, এটা তো আর নাথিং নিউ। কিন্তু যদি এভাবে আমরা লিখে থাকি, তাহলে পরের অংশটায় কি হবে? পরের অংশটায় আমরা বসাবো কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, এবং হ্যাভ রিলেটেড কথাগুলো বলার জন্য V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপর অবজেক্ট। ওকে, ইফ আই হ্যাড সিন হিম। সো ইফ আই হ্যাড, এখানে বলছি ইফ আই হ্যাড সিন হিম, তারপর আমি বলছি কি আই উড হ্যাভ গিভেন হিম দ্য মেসেজ। যদি আমি তাকে দেখতে পেতাম, সো ইফ আই হ্যাড সিন হিম, তারপরে আমি বলছি আই উড হ্যাভ গিভেন হিম দ্য মেসেজ। আমি তাকে আই উড হ্যাভ বলতে পারতাম, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তার অর্থ কি? আমি যদি বলতাম আই মাইট হ্যাভ, মানে আমি হয়তো দিতাম। আই কুড হ্যাভ, আমি হয়তো দিতে পারতাম, মানে আমার হয়তো অ্যাবিলিটিটা হতো, রাইট? তো এক একটা মিনিং এক এক রকম, কিন্তু আমাদের সব পয়েন্ট কিন্তু সেম। তো এই হচ্ছে থার্ড কন্ডিশনাল। আমরা তাহলে বুঝতে পারলাম হোয়াট ইজ থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল রুল অনুযায়ী আমাদের তাহলে কি, ইফ বসছে, ইফ এর পরে আমাদের যে সাবজেক্টটা হচ্ছে সেখানে হ্যাড আসবে V3। এই জন্যই আমাদের পরবর্তী অংশে কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ এই যাবতীয় কথাগুলো বলে আমরা কন্টিনিউ করি। ওকে, ডান। এরপরটায় আমরা আসি। সো নেক্সট রুল, আমরা কিন্তু মাঝখান দিয়ে কিন্তু কন্ডিশনালস এর টপিকটাও কভার করে ফেললাম। যদি তোমরা একটু ভালো করে খেয়াল রাখো, কন্ডিশনালস টপিকটাও কভার হয়ে গেল না? একদিকে দ্বিপক্ষী হয়ে গেল না? আচ্ছা, নেক্সট রুলটা হচ্ছে আমাদের সিন্স। সিন্স দিয়ে বোঝাতে। সো সিন্স দিয়ে বোঝাতে টু টাইপস আছে।
প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট বসার পরে সিন্স হলে এরপরের অংশে পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডেফিনিট বসালে পাস্ট পারফেক্ট। এটা না খুব কমন হয়ে গেছে, আমি দেখি সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট রিলেটেড কোনো একটা কাজ থাকলে এরপরের অংশটা কি থাকে, পরের অংশটা থাকে পাস্ট ইনডেফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট রিলেটেড কোনো কিছু যদি আমার থাকে এর পরের অংশটাই থাকে আমার পাস্ট ইনডেফিনিট। ওকে, সো প্রেজেন্ট ইনডেফিনিট রিলেটেড কোনো একটা কথা দিয়ে আমি যদি শুরু করি তাহলে আমাদের এর পরের অংশটা কি পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, এবার আমরা দেখি শুরুর অংশটা যদি আমাদের পাস্ট ইনডেফিনিট থাকে আর অংশটা আমাদের কি থাকে সাধারণত পারফেক্ট টেন্স। সো আমি যদি বলি it is 10 years since my sister was born, it is 10 years since my sister was born, তার মানে আমার বোনের জন্মের 10 বছর হলো। তো আমার বোনের জন্মের 10 বার হলো, আমরা একটা কি বলতে চাই after my sister was born, তারপর থেকে আমরা এইরকম ভাবে আমরা ওকে, তারপর থেকে আমরা দেখছি যে আমার বোনের 10 বছর আমার বোনের বর্ন হওয়ার। তো ইট ইজ 10 ইয়ার্সটা নিশ্চয়ই কি ইনডেফিনিট। তো এরপর পর আমরা সিন্স দিয়ে আমাদের অবশ্যই পাস্ট কিছুকে বোঝাতে হচ্ছে, রাইট? ওকে, সো তোমাদের সবাইকে আমি আরেকবার রিকোয়েস্ট করছি যে আজকে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, এবং এট দ্য সেম টাইম আমরা যখন শেয়ার দিব খেয়াল রাখতে হবে যে আমরা সব যা যা জিনিস করছি সেগুলো আমরা ক্লিয়ারলি বুঝছি কিনা, সবকিছু জানছি কিনা এন্ড অল। ওকে, আচ্ছা, I just need 20 seconds from you. Okay, just 20 সেকেন্ড। 20 সেকেন্ড কেন হবে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা, 20 সেকেন্ড একটু বেশি কম হয়ে গেল, হয়তো বা ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছে। আমি একটু আমার ফোন থেকে ডেটা কানেক্ট করে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? তো তোমরা একটু যদি আমাকে সময় দাও, আমি ডেটা দিয়ে কানেক্ট হয়ে আসছি, আমার কেন জানি ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। ওকে, জাস্ট গিভ মি আ মিনিট। ওকে, আমি একটু দ্রুত ফোনের নেটটা কানেক্ট করে চলে এসেছি। আই হোপ এখন আমার সব ভিডিও অডিও সবকিছু ক্লিয়ার আছে। এন্ড রিকোয়েস্ট করলাম, আসলে এই ইন্টারনেটের জিনিসগুলো তো আমরা অনলাইন ক্লাস করছি, অনলাইন ক্লাস করছি, চিন্তা করে দেখো আমরা সেই কবে থেকে করছি, 2020 থেকে করছি, এখন 24 না, 4 বছর হয়ে গেছে। আই এম ফিলিং ওল্ড অলরেডি। বাট মাঝখানে তো একটু একটু এইসব ঝামেলা থাকেই। সো যদি এরকম কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস হয় মোস্ট ডেফিনেটলি একটু কিন্তু আমাকে জানাতে হবে, ঠিক আছে? কমেন্টস এর থ্রুতে যেরকম ভাবেই কমেন্টস এর থ্রুতে জানাবা। সো এট দিস পার্টিকুলার টাইম একটু কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে হবে ইফ দেয়ার ইজ এনি প্রবলেম। অলরাইট, লেটস কন্টিনিউ না। সো আমরা সিন্স দিয়ে আমরা কি বুঝাচ্ছি? আমরা সিন্স দিয়ে বুঝাচ্ছি যে এই জিনিসটা হতে হতে, হ্যাঁ, এই জিনিসটা হওয়ার পরে। তো আমি যদি বলি ইট ইজ 10 ইয়ার্স, তার মানে 10 বছর হয়ে গেছে আমার বোন জন্মের পর, রাইট? তো অবশ্যই এখানে পাস্ট কিছু বোঝাচ্ছে। এবং আমি যদি বলি ইট হ্যাজ বিন 10 ইয়ার্স, তাহলে কি হতো? তাহলেও কিন্তু পাস্ট ইনডেফিনিটিভ হতো। ইট হ্যাজ বিন 10 ইয়ার্স সিন্স মাই সিস্টার ওয়াজ বর্ন, দিস ইজ অলসো ফাইন।
কিন্তু আমি যদি past indefinite tense বলি, তার মানে আমি যদি বলি it was 10 years, তাহলে কি হতো? Since my sister had been born. ওকে, since my sister had been born. কিছু কিছু জিনিস এই যে আমি এতবার করে করে বলছি, তোমরা কেউ যদি ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত শুনতে থাকো, তোমরা নিজেদেরই কিন্তু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, নিজেদেরই কিন্তু সো ফার মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আন্ডারস্টুড। আমরা এর পরেরটায় আসি। এটা হচ্ছে কি সো দ্যাট। এই সো দ্যাট কথাটা ভেরি কমন কেন? কারণ আমরা প্রায়ই আমরা মুখে মুখেও কিন্তু সো দ্যাট বলি। আমি এই কাজটা করছি যাতে আমার এরকম হয়। সো যাতে আমার এরকম হয়, যাতে বোঝাতে গেলে আমি এখানে সো দ্যাট বসাই। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট মুভ হিজ বডি। তো আমাদের সেন্টেন্সটা কিরকম হবে? দ্য ম্যান ইজ সো উইক ড্যাশ, এটা দিতে পারি। দ্য ম্যান ইজ সো উইক ড্যাশ। আমি এইখান থেকে আরেকটা কোয়েশ্চেন একটু তোমাদেরকে বলি। আমি কিন্তু ক্লাসের মধ্যে আরো অনেক এক্সট্রা জিনিসও বলি। ডু ইউ নো, আমরা যখন বলি আই অ্যাম ভেরি হ্যাপি, দিস ইজ ফাইন। মাঝে মাঝে বলি না আই এম সো হ্যাপি, আমি কথায় কথায় বলতে পারি আই এম সো হ্যাপি এক্সক্লেমেশন মার্ক, দিস ইজ ফাইন। বাট আমরা যখন লিখি, একটা এসে যখন আমি লিখবো, এসে লেখার সময় যদি আমি বলি আই এম সো হ্যাপি ফুল স্টপ, এটা কিন্তু গ্রামাটিক্যালি রং। কেন? কারণ সো বলা মানে যে এতই। তো আমি যদি বলি আমি এতই খুশি, এরপরে কিছু একটা মিসিং থাকে, আমি এতই খুশি যে ড্যাশ ড্যাশ ড্যাশ। সো যে জিনিসটাই হচ্ছে এই দ্যাট এর অংশ। তো খেয়াল রাখবা, সো বসার পর পরই কিন্তু আমাদের দ্যাট বসাতে হবে। ওকে, সো দ্য ম্যান ইজ সো উইক ড্যাশ, তার মানে কি দ্যাট তারপরে ড্যাশ ড্যাশ ড্যাশ। সো আমি যেহেতু এর শুরুর অংশে কি বললাম, দ্য ম্যান ইজ সো উইক, ইজ যেহেতু বললাম, তাহলে এর পরের অংশটাতে আমাদের কি বসাতে হবে? মোস্ট ডেফিনেটলি আমাদের এর পরের অংশটাতে একটা এমন টাইপ অফ টেন্স বসাতে হবে যেটা আমার আগের সাথে কানেক্টেড হয়। সো দ্য ম্যান ইজ সো উইক যেহেতু বললাম, ইজ বললাম, তাহলে এর পরের অংশটাতে আমাদের বসাতে হবে ক্যান নট। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম। কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। দেয়ার থ্রোটস ওয়্যার সো ড্রাই দ্যাট, তাদের থ্রোটস এতই শুকিয়ে আসছিল যে, তো যে বলার পরে আমি কি বলবো? দ্যাট দে কুডন্ট স্পিক। তো এখানে আবার একটা কথা, যে আমাদের যে ভার্বটা, এটা হতে হবে কি সঙ্গতিপূর্ণ ভার্ব। ঠিক আছে, মানে এই রিলেটেড কিছু একটা কিন্তু আসতে হবে। কারণ একেবারে ডিফারেন্ট কোনো কিছু বললে হবে না। আমি যদি বলি ইউ আর সো ট্যালেন্টেড দ্যাট ইউ ইট রাইস এভরিডে, এটা হলো কোনো কথা? আমি ভাত খাই প্রতিদিন, এন্ড এটার সাথে তো ট্যালেন্টেড এর কোনো রিলেশন নাই। তো বুঝতে পারলাম যে যেই জিনিসটা যেটার সাথে যায় ওই রকম ভাবে কিন্তু আমাদের বসাতে হবে। ঠিক আছে, কার কোনো কোশ্চেন থাকলে কিন্তু জানাতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি উড রেদার। উড রেদারটা কি? উড রেদার মানে হয় এটা করব না হলে এটা। মানে আমি যেমন বললাম হি উড রাদার ডাই দ্যান ফরগিভ ইউ, কিরকম স্ট্রং কথা। মানে হয়তো সে মরেই যাবে, তাও হচ্ছে সে তোমাকে মাফ করবে না। আমরা এই ধরনের স্ট্রং কিছু কিছু কথা মাঝে মাঝে বলে ফেলি, রাইট? এভাবে বলা উচিত না। স্ট্রং কথা কিছু কিছু কথা বলে ফেলি যে আমি মরেই যাব, তাও আমি মিথ্যা কথা বলবো না। এইটা আর একটু ভালো হতো না? আই উড রাদার ডাই দ্যান টেল আ লাই। আমি হয় মরেও যাবো, তাও আমি মিথ্যে কথা বলবো না। তার মানে এখানে কি হলো? উড রাদার। উড রাদার এর অর্থ হচ্ছে তবুও বা বরং, মানে আমি বরং বা এই কাজটা করার চেয়ে আমি এই জিনিসটাই হয়ে যাব, এটা বলার জন্য, এটা বলার সময় আমরা বলি উড রাদার। আচ্ছা, হি উড রাদার ডাই, আই উড রাদার ডাই। জেনারেলি না উড রাদার এর পরে ডাই জিনিসটাই আসে। হ্যাঁ, আই উড রাদার ডাই অথবা আই উড রাদার গেট হার্ট। আমি বলতে পারি আই উড রাদার গেট হার্ট দেন হার্ট দ্য পারসন আই লাভ। ঠিক আছে, যাকে আমি ভালোবাসি তাকে কষ্ট আমি দিব না, বাট আমি নিজে হয়তো কষ্ট পেতে রাজি। সো জেনারেলি এমন হয় সামথিং উড রাদার বলার পরে আমাদের যে একটা ভার্ব আসে, এন্ড সেই ভার্বটা একটু কষ্টের কোনো ভার্ব হয়। যেমন I would rather get hurt, I would rather die, I would rather not sleep at night than ensure that you get a very good sleep. মানে আমি হয়তো রাতে ভালোভাবে ঘুমাবো না, কিন্তু আমি এনশিওর করতে চাই যে তোমার ঘুমটা ভালোভাবে হয়, রাইট? সো কি সুন্দর সুন্দর কথা বললাম। আমরা তাহলে এরপরে কন্টিনিউ করি। would ratherটা আমাদের শেষ। নেক্সট আমরা দেখি উইদাউট প্লাস জেরান্ড। আচ্ছা, জেরান্ড কি? আমরা কিন্তু এই পার্টিকুলার ক্লাসটার কি বলবো 20% যখন করে ফেলেছিলাম, তখন জেরান্ডটা আমি একটু এক্সপ্লেইন করেছিলাম উইথ এক্সাম্পলস। ঠিক আছে, তো তখন তোমরা কেউ এটাকে ক্লিয়ারলি বলতে পারোনি। আমি আরেকবার ছোট করে বলি, একটা ভার্বের সাথে আইএনজি যেটা নাউনের কাজ করবে, কিন্তু এই জিনিসটা তো আমরা হয়তো অনেকবার মুখস্থ করে আসছি, ভার্বের সাথে আইএনজি নাউনের কাজ করবে, এটা তো আমি মুখস্থ করে আছি। না মুখস্থ হলে এটা মাথায় ঢুকিয়ে ফেলো।
এবং যদি তাও না মনে থাকে, একটা সেন্টেন্সের মধ্যে জেরান্ড তুমি কিভাবে আইডেন্টিফাই করবা? সবার আগে দেখবা এটা ভার্বের সাথে আইএনজি নাকি। তারপরে দেখবা এই ভার্বের সাথে আইএনজিটার জায়গায় আমি একটা নাম বসাই। কার নাম? প্রমি নামটাই নাও, কোনো সমস্যা নাই, প্রমি নামটা বসাও। প্রমি নামটা যদি বসিয়ে তোমার কাছে মনে হয় যে এটা যাচ্ছে, আরো ইজি করে দিই, প্রমি নাম নিতে হবে না, ইট বসাও, আইটি, ইট। ইট এই প্রোনাউনটা বসিয়ে তুমি যদি দেখো এই সেন্টেন্সটা যাচ্ছে, তার মানে ইউ আর ডিলিং উইথ আ জেরান্ড। ঠিক আছে? আই এম গোয়িং টু স্কুল, এই গোয়িং এর জায়গায় আমি যদি বলি আই এম ইট টু স্কুল, তার মানে কি গোয়িং জেরান্ড? নো, বাট আই এম ইট টু স্কুল ডাজ নট মেক সেন্স। বাট আমি যদি বলি সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং ওয়াটার জায়গায় যদি বলি ইট ইজ আ গুড এক্সারসাইজ, এখন কেমন লাগলো? এখন বেটার লাগলো না? তো বুঝতে পারলাম কি হলো। তো এখন আমরা দেখি আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আরেকবার দেখি। উইদাউট এর সাথে তারপরে আমি বসাচ্ছি কি জেরান্ড। সো উইদাউট তার মানে এই জিনিসটা করা ছাড়া, তারপরে আমি বাকি আমি যা যা আছে সেগুলো আমি কন্টিনিউ করছি। এই জিনিসটা করা ছাড়া তারপর আমি আমাদের অবশ্যই সেন্টেন্সটার মধ্যে আমি অবজেক্ট দিব, বাকি সাবজেক্ট দিব, এবং ভার্বের যা যা জিনিস আমাদের এখানে প্রয়োজনীয় সেই জিনিসগুলো কন্টিনিউ করছি। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট অ্যাচিভ সাকসেস। তো ছাড়া যেহেতু বলছি, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে whatever I'm writing, whatever I'm saying, ওইটা যাতে ওটার সাথে যায়, so that it matches, so that it goes with the sentence, ঠিক আছে? so that it goes with the structure, এটা একটু খেয়াল রাখতে হবে, স্ট্রাকচারের সাথে সামঞ্জস্যতা। ওকে, নেক্সট, বাই প্লাস জেরান্ড। বাই এর পরে জেরান্ড। তো বাই দিয়ে আমি কি বলি যে এই কাজটা করে তারপর এরকম। তো এই কাজটা করে যখন আমি বসাই, এরপরে কি ভার্ব হবে? আমরা কিন্তু এই জিনিসগুলোই বারবার দেখি না। এরপরে কি ভার্ব হবে? এরপরে আমি যা ভার্ব দিব এই ভার্বটা কিন্তু টোটালি রিলেটেড হবে। ঠিক আছে? এরপরে আমি যেই ভার্বটা দিব সেই ভার্বটা উইল গো উইথ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের সাথে রিলেটেড কিছু একটা বসবে। ঠিক আছে? হোয়াটএভার আই পুট নেক্সট, এটা একেবারেই সেন্টেন্সের সাথে রিলেটেড হবে। সো আমরা এখানে কি বলছি? বাই ওয়ার্কিং হার্ড, তারপরে কি ইউ ক্যান অ্যাচিভ সাকসেস। আমি যদি বলি বাই ওয়ার্কিং হার্ড ইউ কুড অ্যাচিভ সাকসেস, তাহলে আমি এভাবে বলতে পারতাম যে বাই ওয়ার্কিং হার্ড ইউ কুড হ্যাভ অ্যাচিভড সাকসেস ফ্রম আ ভেরি ইয়ং এজ। তাহলে কিন্তু আবার হয়। ঠিক? তো আমরা যাই এখানে লিখছি, যাই এখানে বলছি, এটা ম্যাচ করে নিতে হবে, সামঞ্জস্যতাটা এটা আর কি খেয়াল রাখতে হবে, ম্যাচ করে নিতে হবে। সো আমি এখানে যেই ভার্বের টাইপই বলি না কেন, আই হ্যাভ টু এনশিওর দ্যাট ইট ইজ লাইক এটা এটার সাথে যাচ্ছে। ওকে, এটা এর সাথে সাথে যায় এরকম কিছু একটা। By working hard you can achieve success. By reading more you can make a good result. By watching today's video you can understand HSC English. You can complete your syllabus. You can understand how to complete a sentence, right? So by watching this video, by enjoying this lesson, by যাই আমরা বলি বাই স্টাডিং হার্ড, রাইট? এখানে আমরা যাই বসাই এর পরের অংশটা এরকম ভাবে বসাতে হবে। আমরা বুঝলাম? তো বাই এর পরে আমরা যখন ভার্ব প্লাস আইএনজি দেই, এই জিনিসটা জেরান্ডের মতো করে যখন কাজ করে, এরপরে আমরা তার সাথে রিলেটেড ভার্ব দিয়ে কন্টিনিউ করব। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, দেখি আমরা রুল 20 তে চলে এসেছি। আমাদের আছে কয়টা রুল আমি একটু দেখে নেই তো। আমাদের আর 9টা রুল আছে কিন্তু, ঠিক আছে? আর 9টা না, আর 10টা রুল আছে, আর 10টা রুল আছে। এই 10টা রুলের পরে আমরা কিছু কোয়েশ্চেন্স করব, ঠিক আছে? এবং অবশ্যই আমরা দর্শকদের থেকেও কিন্তু কোয়েশ্চেন্স নিব, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকলে ভবিষ্যতে তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাও সেটাও কিন্তু আমি জানতে চাই। ওকে, সো দেখি আমরা তাহলে এই পরেরটা দেখছি কি, আনলেস। আনলেস মানে যদি এটা না হয় তাহলে কি হবে? সো যদি এটা না হয় মিনিংটা কিন্তু ভেরি ইজি। এরপরের অংশটায় কি হয়? এরপরের অংশটায় সাধারণত ফিউচার টেন্স আমরা বসাই, কারণ তুমি দেখো যদি এটা না করি তাহলে সে এটা করবে না, সে এটা বলবে না, সেই জিনিসটা তার হবে না। দেখো মিনিং কিন্তু আমার তার সাথে দাঁড়ায়। আমি যখনই একটা সেন্টেন্সটা পড়বো পড়ার সাথে সাথে, যেহেতু আমরা বাঙালি, সব থেকে ইজি মেথড আমি যেটা করতাম, ইজি মেথড হচ্ছে আমি সেটাকে বাংলা ট্রান্সলেট করে তারপর আমি চিন্তা করতাম পরের অংশটা কি হতে পারে, কমপ্লিটিং সেন্টেন্সেস। এবং আমার মতো মানুষ যে অনেক বেশি কথা বলে তার জন্য টু কমপ্লিট আ সেন্টেন্স ইজ ভেরি ইজি। কেন? কারণ এরপরে আর কি বলা যায়, আর কি বলা যায়, আর কি বলা যায়, এটা পরে নিয়ে চিন্তা করি। কিন্তু এর পাশাপাশি খেয়াল রাখতে হবে কি গ্রামারটা ঠিক আছে কিনা, আমি ওয়ার্ডস গুলো ঠিকঠাক করছি কিনা, এটা কমনলি ইউজড হচ্ছে কিনা, না? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এরপরে কি হয়? যদি তুমি ওয়ার্ক হার্ড না করো
তো এরপরে আমরা নিশ্চয়ই বলতে চাই কি ইউ উইল ফেল ইন লাইফ। এটা হচ্ছে খুব কমন। এই কমপ্লিটিং সেন্টেন্সের এটা একটা ট্রিক আমি তোমাদেরকে বলে দিই। ট্রিকটা হচ্ছে সাধারণত সেই টাইপ অফ সেন্টেন্সেস গুলোই লিখবা যেটা আসার চান্স বেশি, বুঝছো? বা যেটা হচ্ছে তোমার বাকিরা সবাই লিখবে, বা যে জিনিসটা তোমার টিচার তোমাকে শিখাবে। হ্যাঁ, আমাদের আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এরপরে আমি বলতে পারি না আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট অ্যাচিভ আ গুড রেজাল্ট, এটাও কিন্তু হয়। আনলেস ইউ ওয়ার্ক হার্ড এর পরে আমি যদি বলি আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট বি এবল টু স্টে ফিট, মানে তুমি যদি হার্ড ওয়ার্ক না করো তাহলে তুমি ফিট থাকতে পারবে না। তোমার কাছে কি মনে হয় এই সেন্টেন্সটা কি স্কুলে করাতো, ক্লাসে করাতো, টিচার করাতো, বা তোমার মানে তোমার কাছে কি মনে হয় এটা এটা কিন্তু করাতো না, মানে এটা তেমন একটা কমন না। তো এটা হচ্ছে আরেকটা আমি বলবো কি আরেকটা ট্রিক বা একটা চোরাই বুদ্ধি তোমাদেরকে শিখিয়ে দিলাম, যে আমরা সেই টাইপ অফ সেন্টেন্সেস গুলোই লিখবো যেটা টিচাররা ক্লাসে শেখাতে পারে। খুব কমন কমন গুলো লিখবো, কমন কমন লিখলেই তো আমি তো মার্কস 1 এর জায়গায় 2 পাবো, 1 তো 1ই পাবো। তো কমন গুলোই লিখবো টু বি অন দ্য সেফ সাইড। এবং আমি এরকম এরকম ভাবে করে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফ পার করে আসছি। ঠিক আছে, জাস্ট ইজি ইজি মেথডস দিয়ে কিভাবে বেশি মার্কস পাওয়া যায়। আর তারপর দেখি আনলেস এর নিয়মটা তাহলে আমরা বুঝলাম। নেক্সটতে আমরা আসছি অ্যাজ লং অ্যাজ কিংবা সো লং অ্যাজ। তার মানে যতদিন পর্যন্ত এই জিনিসটা হচ্ছে ততদিন পর্যন্ত এটা দেখবো, এরকম কিছু। যতদিন এটা হচ্ছে সো লং অ্যাজ কিংবা অ্যাজ লং অ্যাজ। সো দেখো যতদিন পর্যন্ত এই জিনিসটা হচ্ছে এটা বলার পর পর আমি নেক্সট মানে নিশ্চয়ই এর পরেরটা এটা করব, হবে, করব, পারবো, এগুলো বলি। তার মানে করব পারবো এগুলো কি আই ক্যান, আই উইল, আই শুড। আবার ওয়ান সেকেন্ড মোডালস চলে আসলো না, মোডালস চলে আসলো। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আই উইল ফাইট এগেইনস্ট ইনজাস্টিস অ্যাজ লং অ্যাজ আই ক্যান। কেন? যতদিন পারবো। তো পারবো কি ইংলিশ হচ্ছে ক্যান। হি ইজ ওয়েলকাম টু স্টে, সে এখানে থাকতে পারে, হি ইজ ওয়েলকাম টু স্টে। তো কতদিন পর্যন্ত সে এখানে থাকবে? যতদিন পর্যন্ত আমি এখানে তাকে রাখতে চাই। ঠিক আছে, যতদিন আমি তাকে এখানে রাখতে চাই। তো মানে আমি ওয়ান্স এগেন আমি এখানে আমি মানে এই রকম জিনিসগুলোকে বোঝাচ্ছি যে আমাদের টেন্স এই জিনিসটাকে এখানে ম্যাটার করে না, আমার এখানে ম্যাটার করে কতটুকু সেন্টেন্সের সাথে যায়। তো আমরা বুঝলাম এই ব্যাপারটাও। নেক্সট আমরা দেখছি বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়িং টু অথবা ডিউ টু, সবগুলোরই অর্থ হচ্ছে কারণে, এই কারণে। এখন এই কারণের কথাটা কিন্তু এই রিলেটেড ফ্রেজটা সেন্টেন্সের একদম শুরুতেও বসতে পারে, সেন্টেন্সের মাঝামাঝিও বসতে পারে। হ্যাঁ, যেমন আই কুড নট হেল্প হিম ডিউ টু মাই পভার্টি, এটা আবার শুরুতেও আসতে পারতো ডিউ টু মাই পভার্টি ড্যাশ। তো তখন খেয়াল রাখতে হতো ডিউ টু মাই পোভার্টি, পোভার্টির কারণে কি হয়েছে। আমি বলতে পারি ডিউ টু মাই পোভার্টি আই কুড নট বি দ্যাট মাচ সাকসেসফুল, আমি তেমন একটা সাকসেসফুল হতে পারিনি। মানে আমি বলতে যাচ্ছি যে ডিউ টু মাই পোভার্টি আমি তাকে সাহায্য করতে পারিনি, সাকসেসফুল হতে পারিনি এটা বলতে চাই না যে আমার পোভার্টির কারণে আমি সাকসেসফুল হবো না। কেন? আমি পুয়ার, সো হোয়াট। আমি পুয়ার, আই ডোন্ট হ্যাভ মানি, সো হোয়াট। আমি আর্ন করে নিব, ইফ আই এম অনেস্ট, ইফ আই এম হার্ড ওয়ার্কিং আই ক্যান, রাইট? সো এই জন্য আমি ওই মিনিংটা না নিয়ে আমি বলছি কি ডিউ টু মাই পভার্টি আই কুড নট হেল্প হিম, এই কারণে আমি আপাতত তাকে সাহায্য করতে পারলাম না। সো খেয়াল রাখতে হবে দেখো ডিউ টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, এই যাবতীয় কথাগুলোতে আমরা এর পর কি বসাতে পারি? কুড নট, ডিড নট, উইল নট, এই রিলেটেড কথা দিয়ে কন্টিনিউ করতে পারি। নেক্সট রুল নাম্বার 23, অনেকগুলো কথা বলে ফেললাম। নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো হচ্ছে খুবই কমন, খুবই মজার একটা ব্যাপার। নট অনলি বাট অলসো থেকে আমরা এটা কোথা থেকে শিখছি? সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শিখে আসছি, তাই না? সো নট অনলি পরে সাবজেক্ট থাকলে বাট অলসো এর পরেও সাবজেক্ট হয়, নট অনলি এর পরে অবজেক্ট থাকলে বাট অলসো এর পরেও অবজেক্ট হয়, নট অনলি পরে ভার্ব থাকলে বাট অলসো এর পরেও ভার্ব বসে। এবং এইটাকে ইউনিভার্সিটি অ্যাডমিশনের টাইমে গিয়ে একবার শিখবা, একটা ওয়ার্ড আছে প্যারালেলিজম। এই জিনিসটা হচ্ছে প্যারালেলিজম। হ্যাঁ, এটাও না আবার ওইটাও না, মানে এটাও করেছে ওইটাও করেছি, অথবা এটাও করি নাই ওইটাও করি নাই, এইরকম জিনিসটাই হচ্ছে নট অনলি বাট অলসোর কথা। হ্যাঁ, নট অনলি রীতা বাট অলসো ঋতু উইল কল মি, রীতা না ঋতু আমাকে ডাকবে। তো নট অনলি রীতা বাট অলসো ড্যাশ দিয়ে তোমাকে বলতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তখন খেয়াল রাখতে হবে নট অনলির পরে যেহেতু একটা নাউন বললো, তার পরের অংশটায় আরেকটা নাউন বলে তারপরে কিছু বলতে পারি। নট অনলি রীতা বাট অলসো প্রমি উইল টিচ মি, যে রীতাও আমাকে পড়াবে, প্রমিও আমাকে পড়াবে। সো সি, সো আমরা জাস্ট ওভারঅল কি করতে হবে, আমাদের সেন্টেন্সটা চিন্তা করে এন্ড এই নিয়মটা মনে রেখে লিখতে হবে। এরপর একটা আরেকটা দেখি, এটাও খুব কমন।
আচ্ছা আমি কমন কমন বারবার ওয়ার্ডটা না বলি কারণ আমি আজকে তো সব ক্লাসে যেগুলো কমন এবং একদমই দরকার সেই জিনিসগুলো নিয়ে এসেছি। আচ্ছা এটা দেখি আমরা 2 থেকে 2, মানে এই জিনিসটা এতই বেশি হয়েছে যে এত এত হচ্ছে, এই কাজটা এতই বেশি হচ্ছে যে এত এত। তো হি ইজ টু উইক টু ওয়াক, দ্য লোড ইজ টু হেভি ফর হার টু ক্যারি। তাহলে আমি এখানে কি বলছি, টু উইক টু ওয়াক, তার মানে অনেক বেশি উইক সে হয়ে গেছে হাঁটতে। তো আমরা টু এর পরে যখন অ্যাডজেক্টিভ বসাই, তারপরে আবার যখন টু বসাই, তারপরে হয় শুধুমাত্র বেস ফর্ম অফ দা ভার্ব। হি ইজ টু এর পরে আমি একটা অ্যাডজেক্টিভ বসালাম, তারপরে টু বসিয়ে শুধু বেস ফর্ম অফ দা ভার্ব। রানা ইজ টু স্ট্রং টু ড্যাশ। তো আমি যদি কাউকে বলি রানা ইজ টু স্ট্রং, তাহলে আমরা এখানে কি বলবো, যে সে অনেক বেশি স্ট্রং এন্ড টু ডিফিট এনিবডি, সে চাইলে যে কাউকেই হারিয়ে ফেলতে পারে। হ্যাঁ, সো আমরা জাস্ট সেন্টেন্সের মিনিং বুঝে সেই অনুযায়ী আমরা এখানে অ্যাডজেক্টিভটা বসাবো, ঠিক আছে? এটা আমাদের খেয়াল রাখতে হবে। হি হ্যাজ টু মাচ মানি ড্যাশ। তো তাহলে এবার আমি কি বলবো, হি হ্যাজ টু মাচ মানি টু পারচেজ এনিথিং এনি টাইম, যে কোনো সময় যে কোনো কিছু সে পারচেজ করতে পারে। তো দেখো আমাদের সেন্টেন্সের জাস্ট মিনিং অনুসারে কিন্তু আমি জিনিসগুলোকে বসাচ্ছি। আচ্ছা আর 5টা রুল আছে, প্লিজ বেয়ার উইথ মি, আর 5টা রুল আছে। এরপরেটাই আমরা আসছি কি, লেট অ্যালোন। লেট অ্যালোন মানে যাকগে, সে যা যা যেখানে হচ্ছে যাকগে। এটা কিন্তু আমি বলবো একটা চলিত ভাষারও কথা একটু অশুদ্ধ ভাষায়ও আমরা বলে ফেলি, এই যা হওয়ার হোক আমার কি, এভাবে বলি না? তখনই চিন্তা করবা লেট অ্যালোন, ইন ইংলিশ ইটস লেট অ্যালোন, যে এটাই করতে পারে নাই আবার ওইটা কিভাবে করবে। সো এটাই না ওইটা কিভাবে, এই যে কিভাবে এই জিনিসটা, এটা হচ্ছে লেট অ্যালোন। মানে লেট অ্যালোন মানে হচ্ছে কেউ একটা কাজ করতে পারবে না, এই জিনিসটা যদি আমরা বিশ্বাস করি তখন আমরা সেখানে বলবো কি, লেট অ্যালোন। সে এটাই করতে পারছে না তাহলে ওটা কিভাবে করবে, হ্যাঁ? তাহলে আমরা এখানে বলবো লেট অ্যালোন। হি ক্যানট পাস ইন দ্য থার্ড ডিভিশন, লেট অ্যালোন দ্য ফার্স্ট ডিভিশন। সে থার্ড ডিভিশনই পাস করতে পারেনি, ফার্স্ট ডিভিশন কিভাবে পাস করবে? সো তার মানে আমরা যখনই কোনো কিছু অবিশ্বাস্য লাগছে তখন লেট অ্যালোন। হি ক্যান ক্যারি 1 কেজি, লেট অ্যালোন 10 কেজি। ঠিক আছে, লেট অ্যালোন কিন্তু আবার সেন্টেন্সের শুরুতেও চলে আসতে পারে। লেট অ্যালোন 1 কেজি বা লেট অ্যালোন 10 কেজি কমা দিয়ে তারপরে আমার সেন্টেন্সটা এখানে একটা গ্যাপ হলো। তার মানে লেট অ্যালোন, লেটস আমি বললাম লেট অ্যালোন ক্লাস 10 কমা দিয়ে ড্যাশ, তাহলে আমি কি বলবো, ক্লাস 10 সে পাস করতে পারেনি, না না না, ক্লাস 5 সে পাস করতে পারেনি, ক্লাস 10 কিভাবে পাস করবে? সো কি হবে, লেট অ্যালোন ক্লাস 10 কমা হি ক্যানট পাস ক্লাস 5। তো বুঝতে পারলাম কি হলো। তো এই যাবতীয় ফ্রেজ শুরুতেও আসতে পারে, শেষের দিকেও আসতে পারে। নেক্সট, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ওয়েদার, ইন কেস, এরকম কথা। সো আমি এখানে কি বলতে চাই, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড মানে যাই আমরা এখানে বলি না কেন, মানে এটার অর্থ হচ্ছে যে যদি, হ্যাঁ, প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড, যদি সে হার্ড ওয়ার্ক করে তাহলে হি উইল শাইন ইন লাইফ। তো যদি, তো এমনিতে আমরা কি বলি, ইন কেস অর ইফ, ইফ বলতেই তো আমরা জেনারেলি যদি বলি, কিন্তু এই সেন্টেন্সেস গুলো শিখে রাখি, কারণ এই সেন্টেন্সেস গুলো যদি আমাদের ভাবে ফ্রেজ অর্থে আসে তাহলে আমাদের জন্য একটু উইয়ার্ড লাগতে পারে, রাইট? সো এই কারণ আমরা কি বলছি, যে যদি। সো প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, যেহেতু এই জিনিসটা হচ্ছে সেই অনুযায়ী আমরা এরপরে বলবো the plane will take off provided the weather is good. তো ধরে নিলাম যে আমার ওয়েদার হচ্ছে গুড, তো যদি ওয়েদার গুড হয় তাহলে দ্য প্লেন উইল টেক অফ, আবার যদি ভালো থাকে প্লেন টেক অফ করবে। আমি যদি বলি provided that you are attentively doing all my classes, কমা, তারপর আমি কি বলবো, you will ace your HSC exams ইনশাআল্লাহ। তাই না? বুঝতে পারলাম। তাহলে সাধারণত তাহলে কি হলো, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, এই যাবতীয় ফ্রেজগুলো তার পরে পরে কি হয়ে গেল, দেখো আমি কিন্তু গ্রামার রুলস মেমোরাইজ করতে হয়নি, নিজে নিজেই বলতে পারলাম। এই ফ্রেজগুলোর পরে পরে কি হলো, এরপরে আমি বলছি I will do this, he will do this, will যাবতীয় কিছু, কিংবা I must do this, I shall do this, I could do this, ওয়ান সেকেন্ড কি মোডাল রিলেটেড কিছু একটা চলে আসছে, অটোমেটিক চলে আসছে, আমি মুখস্থ করছি না, অটোমেটিক চলে আসছে। তো নেক্সট, এখন আমরা দেখছি সো মাচ কিংবা সো মেনি।
অনেকগুলো, সো মাচ, সো মেনি, এরকম। সো মাচ বা সো মেনি যুক্ত যদি আমার ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, তাহলে আমাদের পরের অংশটা কি হবে? ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্ট, আপনার এতই বুদ্ধি আছে। এর পরপর কিন্তু দ্যাট হবে। কেন দ্যাট হবে? একটু যদি মনে করে দেখো, আমরা সো যখন বলেছিলাম, এর পরপর সবসময় দ্যাট বসে। তো এখন কি চলে আসছে? মাছ এবং মেনি। মাছ এবং মেনি বুঝার সিম্পল কথা। মাছ হচ্ছে এমন কিছুর সাথে আমরা বসাই যেগুলো আমরা গুনতে পারি না, 1 2 3 4 করে গুনতে পারি না। হতে পারে অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাপিনেস, সো মাচ হ্যাপিনেস, ইউ গিভ মি সো মাচ হ্যাপিনেস। সো এর পরপর আমি কি বলতে পারি? দ্যাট you give me so much happiness that I cannot think of a life without you. So আমরা এখানেও কি বলতে পারি? so much, এর পর আমাদের একটা abstract noun, তারপর আমরা এখানে বসালাম কি? that, এবং তারপর I cannot think of a life. See, আমি এখানে কি হয়ে গেল? অটোমেটিক্যালি cannot বলে ফেললাম। তো হয় can রিলেটেড কিছু বলবো, নয়তো cannot রিলেটেড কিছু বলবো। দুইটার একটা। ওকে? You have so much intelligence that you can get a job. আরো ভালো হতো if I wrote that you can get any job you want, যে তোমার এতই বুদ্ধি আছে তুমি যে কোনো চাকরি যেটা তুমি চাও সেটাই তুমি পেতে পারো। আন্ডারস্টুড? ওকে, নেক্সট আমরা দেখছি বাই দ্য টাইম। সো বাই দ্য টাইম, এই সময়টা হওয়ার টাইমের মধ্যে, সো বাই দ্য টাইম, তার মানে যে কোনো এরকম কোনো কিছু। সো আমি যদি বলি বাই দ্য টাইম, যতক্ষণে এই জিনিসটা হবে, যতক্ষণে এটা হবে অতক্ষণে এরব। I will be in bed by the time you get home, তার মানে যতক্ষণে তুমি বাসায় ফিরবে। সো আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের মেইন ক্লজের টাইমে যখন বাই দ্য টাইম থাকে, এরপর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি তোমরা অলরেডি জানো মেইন ক্লজ কি, ডিপেন্ডেন্ট ক্লজ কি, রাইট? মেইন ক্লজ হচ্ছে এমনই একটা সেন্টেন্সের পার্ট যেটা শুধুমাত্র ওইটাকে যদি আমি আলাদা করে নিয়ে একটা ফুল স্টপ বসিয়ে দেই, that in itself is a complete sentence. যেমন I will be in bed, in this case এটা কিন্তু মেইন ক্লজ। সো মেইন ক্লজ বসালাম, তারপরে বসালাম বাই দ্য টাইম, তারপরে বললাম ইউ গেট হোম। না, তুমি বাসার আসতে আসতে আমি বিছানায় থাকবো, নো। আমি এটাকে আরেকটু ভালো কথা আমরা বলি, যেমন আমরা বলতে পারি যে আমি বলতে পারি I will be in a call by the time I feel sleepy, এরকম কোনো কিছু একটা হতে পারে। Also I can say যে ইউ গেট ইট, ঠিক আছে? সো এইরকম ভাবে যতক্ষণে তুমি এই কাজটা করবে অতক্ষণে this will happen, ঠিক আছে? আমরা নেক্সট রুলটাতে যাই, দ্যাট ইজ ইন দ্য ইভেন্ট। সো ইন দ্য ইভেন্ট মানে হচ্ছে কি? কারণে, এই কারণে, এই জিনিসটা হওয়ার জন্য, এই কারণে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু পরীক্ষা বানানটা ভুল হয়েছে, এটা আমি ভুল করিনি, আমি বানান ভুল করি না সাধারণত। পরীক্ষা বানান ভুল হয়েছে, এটা দীর্ঘিকার হবে। আচ্ছা, এরপরে আমরা বলি ইন দ্য ইভেন্ট মানে হচ্ছে কারণে যদি আমরা বলি। সো কিভাবে হবে একটু আমরা দেখি। I got very nervous about the exam in the event that it might be very difficult. এখানে in the event না বলে আমরা কি বলতে পারতাম না I got very nervous about the exam because আমরা বলে ফেলতে পারতাম। কিন্তু এই তো ইভেন্ট আলাদা একটা স্ট্রাকচার যদি দিয়ে থাকে তখন আমরা কি করব? এই কারণেই শিখিয়ে রাখা। I got very nervous about the exam because so in the event so in the event এর পরে কিন্তু আমাদের একটা রিজন ক্লজ আসছে, তার মানে কি that দিয়ে তারপর আমরা এর পর যা যা কথা এরকম, ঠিক আছে? যেমন আমি বলতে পারি I got very nervous talking to your mom in the event that you might be disappointed. So এরকম ভাবে আমরা কোনো কিছু বসাতে পারি। Rule 29, and with that being said, আমরা কিন্তু লাস্ট রুলে চলে এসেছি, আজকের ক্লাসের লাস্ট রুলে চলে এসেছি। এরপর আমরা ছোট্ট করে কয়েকটা জাস্ট এক্সারসাইজেস করব এন্ড দ্যাটস ইট। ওকে, সো আমরা এখন দেখছি, দেখো নাও দ্যাট, যে এখন যেহেতু এই জিনিসগুলো হচ্ছে এর পরবর্তীতে কি হবে। সো নাও দ্যাট উই আর ডুইং দিস, নাও দ্যাট উই আর সিইং দিস, এর পর তারপর কি হবে। তো প্রত্যেকটাই তুমি দেখো যে আমি কিন্তু সেন্টেন্সেস গুলোকে কিভাবে নিচ্ছি, আমরা প্রত্যেকটা জিনিসকেই নিচ্ছি বাংলায় ট্রান্সলেট করে বুঝে বুঝে, কোনো কিছু আমরা মুখস্থ করছি না। ওকে, সো নাও দ্যাট জন ইজ ম্যারিড, now that John is married, he has become much more responsible. So now that related যদি আমি কোনো একটা ক্লজ বসাই, এর পর কি হচ্ছে ওইটার এফেক্ট ক্লজ। এফেক্ট ক্লজ মানে কি? এর পর
যে এই জিনিসটা হলে তারপর কি হবে। So now that John is married, he has become more responsible. এখানে একটা খেয়াল রাখতে হবে, যেহেতু শুরুটাতে আমি is বললাম তার জন্য has বললাম, আমি যদি বলি যে now that John has been married, তাহলে কি হবে, he will become much more responsible, এই অনুযায়ী আমরা কিন্তু চাইলে বলতে পারি। ওকে, I can enjoy myself now that the exams are over. So এখন যেহেতু পরীক্ষা শেষ, তার মানে আমি এখন উপভোগ করতে পারি, এখন আমি এনজয় করতে পারি, রাইট? এইরকম। এরপর পর এখানে একটু দেখো রিলেটিভ প্রোনাউন রিলেটেড কিছু কথা লেখা আছে। রিলেটিভ প্রোনাউন কাকে বলে এর আগে আসি। প্রোনাউন হচ্ছে আমরা জানি নাউনের জায়গায় ইউজ করি। রিলেটিভ প্রোনাউন আমরা কাকে বলি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, দ্যাট, এসব জিনিস কথা। এখন আরেকটা জিনিস আছে, আমাকে এটা কে বলতে পারবে হু এবং হুইচ এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স? হু সাধারণত হয় ফর হিউম্যান বিইংস, ওকে, দ্যাট সাধারণত হয় ফর আদার অবজেক্টস, ওকে। যেরকম আমি যদি এই দুইটা পিকচার্স এর কথা আমরা বলি, আমি যদি বলতে পারি যে the man in the black gown who is smiling, who is looking upwards is my elder brother, ঠিক আছে? তাহলে আমি এখানে হু দিয়ে আমরা কি বলছি, একটা ম্যানের কথা এক্সপ্লেন করছি, আমরা সাকিব ভাইয়ের কথা বলছি, তাই না? তো এইরকম ভাবে আমরা যদি which বলতে পারি, আমি বলতে পারি the girl's gown which is navy blue is actually the convocation gown of BOP. সো দেখো এখানে আমি which কেন বললাম, কারণ আমি বলতে চাচ্ছি যে এইটা একটা থিং, এই থিংটাকে ডিসক্রাইব করছি, মানুষকে ডিসক্রাইব করেছি, আমি কিন্তু গাউনটাকে নিয়ে বললাম, রাইট? সো এই গাউনটাকে নিয়ে সেই এক্সপ্লেনেশনটা দিয়ে কিন্তু আমরা এখানে এটা বসাবো। সো তোমাদেরকে আমি 1 সেকেন্ড আরেকটু একটু রিমাইন্ড করে দিতে চাই, আজকের যে 30টা রুল আমরা শিখলাম, রুলস গুলো কিন্তু শেষ, তোমরা এখনো শেষ করে যেও না, আমরা এখনো আমাদের একটু পড়া বাকি, আমাদের এখনো একটু কাজ করা বাকি। সেই কাজটা কি, আমরা মোস্ট ডেফিনেটলি কিছু কোশ্চেন আনসার্স এ আসবো। এর আগে একটু তোমাদেরকে ছোট করে বলে দিই যে আজকে কিন্তু আমরা ওয়ান শট এইচএসসি ইংলিশ ক্লাস করছি, কমপ্লিটলি ফ্রি ফ্রম ইউ, ফ্রম মেরিটোস পেজ। এন্ড তোমাদেরকে আরেকবার বলে রাখছি, এটা কিন্তু দিস ইজ অল পার্ট অফ আওয়ার ফ্রি কোর্স। আমাদের ফ্রি এইচএসসি ইংলিশ কোর্সের মধ্যে কিন্তু মোট 20টা লাইভ ক্লাস থাকবে। এর পাশাপাশি তোমরা 7টা পরীক্ষা বা রিটেন এক্সাম যেটা বলে সেটা তোমরা দিতে পারবা, টেস্ট পেপার সলভ করবা, এবং ইনশাআল্লাহ আমরা আমাদের এই ক্লাসগুলো শেষ মুহূর্তে সাজেশন দিয়ে দেবো এইচএসসি এর জন্য, যেটাতে তোমরা 90% কমন পাবা ইনশাআল্লাহ। প্রতিটা ক্লাসের ঠিক পরদিনই কিন্তু রাত 8টার সময় সেম ওই টপিকের উপরেই পরীক্ষা হবে 30 মিনিটের। এবং যেটা বললাম, ক্লাস তোমরা করছো ফর ফ্রি, কিন্তু টাকা নিয়ে যাচ্ছ কিন্তু মেরিটোর কাছ থেকে। তো এই কারণে তোমরা এক্সামস গুলো দিবা, ক্লাসগুলো মনোযোগ করে দিয়ে করবা। প্রতিটা লাইভ ক্লাস কোথায় হচ্ছে? প্রতিটা লাইভ ক্লাস কিন্তু আমাদের ফেসবুক গ্রুপেই হচ্ছে। ফেসবুক গ্রুপ, ওয়েবসাইট এবং অ্যাপ থেকে তোমরা দেখতে পারবা, যতবার লাগে ততবার দেখতে পারবা। হ্যাঁ, আর পরীক্ষাটা কিভাবে দিব? পরীক্ষাটা আমি বললাম যে আমাদের ওয়েবসাইট এবং অ্যাপে, এই দুটো জায়গায় কিন্তু আমাদের প্রতিটা ক্লাসের শেষে এর পরের দিন ওই টাইমে পরীক্ষাটা নেওয়া হবে, সেই অনুযায়ী কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা করব। ওকে 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 ওকে, ডান। এখন আমরা একটু ক্লিয়ারলি চলে আসি আমাদের কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? আমরা একটু আমাদের এই পর্যায়ে চলে আসি, এই পর্যায়ে ইন দা ক্লাস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা চলো এই কোশ্চেন অ্যান্সারের মধ্যে চলে আসি। আমি এখনের জন্য আজকের জন্য একটু মুখে মুখে বলে ফেলি, কারণ কমপ্লিটিং সেন্টেন্সের জিনিসটা না, সো মেনি সেন্টেন্সেস, এখানে অনেক অনেক টাইপের সেন্টেন্স আছে। তো চিন্তা করে দেখো, অনেক অনেক টাইপের সেন্টেন্সেস এইখানে বসানো যায়। সো আমি কোনটা ছেড়ে কোনটা লিখবো, আমি জাস্ট ওভারঅল তোমাদেরকে বলে যাই। তো যেমন ঢাকা বোর্ড 2022 এর প্রথম যে প্রশ্নটা আছে সেটা একটু আমরা করে ফেলি। I could not recognize you at first. It was many years since we dash. Since we পরে আমরা এখানে কি বলতে পারি? I could not recognize you at first. আমি তোমাকে ফার্স্টে দেখতে পারিনি, মানে ফার্স্টে দেখে তোমাকে চিনতে পারিনি, অনেক বছর হয়ে গেছে since we met। আমি যদি একটা ওয়ার্ড দিয়েও বসাই তাও কিন্তু হয়, since we have last talked তাও কিন্তু হয়, রাইট? তো আমরা বুঝলাম since we have last talked, since we have met, since we have seen each other, কত কিছু আমাদের এখানে বলা যায়। আমি বোঝাতে পারলাম যে এখানে জিনিসটা কি হলো, সেইভাবে করে আমরা এখানে বসাতে পারি। তারপরে নেক্সট কি হলো, ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ। ওয়াটার ডিফারেন্ট ওয়েজে বিভিন্ন রকম ভাবে পলিউটেড। ইট ইজ হাই টাইম উই ড্যাশ। সো হাই টাইম মানে কি, একদম আমাদের প্রাইম টাইম হয়ে গেছে, মেইন টাইম হয়ে গেছে। এরপরে কি বলবো, উই
took action. কেন took হলো? কারণ আমরা হাই টাইম যখন ছিল আমরা রুলটা শিখেছিলাম, এর পর কিন্তু আমরা past tense শিখেছিলাম, ঠিক আছে? So we took action. এরপরটা দেখি, I think you are not regular in studies. So তুমি রেগুলার না। Be attentive lest. So lest মানে কি? নতুবা। রিমেম্বার কি ছিল? যে তুমি অ্যাটেন্টিভ থাকো, নয়তোবা কি হয়ে যেতে পারে? Lest you fall behind. আমরা কি বলতে পারি? Be attentive lest you fall behind or else you might fall behind. এই জিনিসটাকে আমরা এইভাবে বসাতে পারি। ওকে, নেক্সট আমরা দেখি, birds fly in the sky freely. Had the wings of a bird, মানে had I the wings of a bird, যদি আমার পাখির মতো মানে উইংস থাকতো তাহলে আমি কি করতাম? তাহলে I would soar in the wind. I would continuously fly in the wind, right? I would never come back to the ground. এইভাবে আমরা বলতে পারি যে যদি আমার wings of a bird থাকতো তাহলে আমি কখনোই আর গ্রাউন্ডে ব্যাক করতাম না, পুরো টাইম আকাশেই থাকতাম। দেখো কত কি জিনিস আমার ইমাজিনেশন থেকে আমি কিন্তু ইন ইংলিশ বলছি। Similarly, there are many obstacles in our way to success. আমাদের সাকসেস, আমাদের সফলতায় অনেক বাধা আছে। We must work hard so that dash. So আমাদের হার্ড ওয়ার্ক করা উচিত যাতে আমরা এই বাধাগুলো অতিক্রম করতে পারি। তাহলে we must work hard so that we can, আমি যদি ওই লাইনটা থেকেই বলি, so that we can overcome our obstacles, যদি একদম লাইনটা দেখে বলি তাও কিন্তু হয়, তাই না? পাঁচটা আমরা জলদি করে ফেললাম, চলো আমরা এই কোশ্চেনগুলো তো একটু তাড়াতাড়ি করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, we are late, the class will start soon, walk fast lest. মনে আছে lest বা নতুবা এর পর কি ছিল? প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা এখানে কি বসাতে পারি? walk fast lest we miss it. আমরা তাড়াতাড়ি কাজটা করি, না হলে কিন্তু আমরা ক্লাসটা মিস দিতে পারি। walk fast lest we miss it. Okay, there goes a proverb that dash, so we must make proper use of time. তারপরে এখানে কি বলা হচ্ছে? proverb that এর পরে কিন্তু একটা ড্যাশ দিল, এই ড্যাশের মধ্যে আমরা কি বলবো? টাইম রিলেটেড কোন একটা প্রভার্ব। টাইম রিলেটেড প্রভার্ব আমি একটাই জানি, তোমরা হয়তো আরো অনেক জানতে পারো, আমি একটাই জানি, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নাথিং। সো আমরা এইটাই লিখে দিই এখানে, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নাথিং। আচ্ছা, the condition of Mithu's father was not well. If I knew his mobile number dash. তা মিঠুর ফাদারের কন্ডিশন ভালো না এই মুহূর্তে, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আমি কি করতাম? তাহলে আমি তাকে কল দিতাম, তাই তো হতাম, তাই তো হয় না? if I knew his mobile phone or if I knew his mobile number I could call him, অথবা I would call him, হয় could বা would দুটার যে কোনো একটা, I could call him অথবা I would call him, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম আমি তাকে কল দিতাম। এই তো বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট কান্ট্রি। তারপর ড্যাশ, দো দিয়ে, মনে আছে দো দিয়ে কি হয়? প্রথম অংশে যা বলে তার পরের অংশে তার অপোজিট কিছু একটা বলতে হয়। তো স্মল কান্ট্রি দিয়ে কি বাংলাদেশকে ছোট বলতে চাচ্ছে, নেগেটিভ বলতে চাচ্ছে? নো, আমরা এটাকে ভালো কথা বলবো। দো বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, ইট হ্যাজ এন্ডলেস অপরচুনিটি। বাংলাদেশে অনেক অনেক কাজ করার সুযোগ আছে। তোমরা কি মনে করো? ডু ইউ এগ্রি? যদি এগ্রি করো আমাকে কিন্তু কমেন্টে জানাও। ওকে, আই এগ্রি হোল হার্টেডলি। আচ্ছা, নেক্সট আমরা যাই। দেন উই আর আ ফ্রি নেশন নাও। 1971 is a year when dash. So 1971 is a year when আমরা কি করেছিলাম? 1971 এ we gained independence, we gained freedom, right? তাহলে we gained independence, এটাই আমরা এখানে বলে দিতে পারি। English is an international language dash you can get a good job. This I don't completely believe, but আপাতত এখানে বলি, যদি ঢাকা বোর্ডে কোশ্চেন এসেছে, কোশ্চেন তো আমি পাঠাবো না। English is an international language dash মানে without proficiency in English, but without knowing English, without being good in English, you cannot get a good job, তাই না? তো এই জন্য আমরা মানে ড্যাশের জায়গাটা আমরা উইদাউট কিছু একটা বলছি, উইদাউট স্ট্রাকচারটা আমরা শিখেছি। নেক্সট, I found a box in the room. The box was too heavy for dash. The box was too heavy for যেহেতু বললাম তার মানে আমরা এখানে কি বসাবো? এইখানে most definitely we need to put a subject first, তাকে এখানে একটা নাউন বসাতে হবে। The box was too heavy for me to carry, for me to lift. This we can say. I was really in a great danger. He came here with a view to dash. So he came here with a view to what? With a view to, আমরা এখানে কিছু একটা বলতে হবে, বাট ভার্ব উইথ আইএনজি বসাতে হবে। যদি আমরা রুলস গুলো খেয়াল রাখো, মনে রাখো, একটু ডিভিশন দিলেই হয়ে যাবে। with a view to helping me. Okay, then I can't recall his name, it is long since যেহেতু বললাম
এরপর পর কি হলো, এরপর পর past tense বসাতে হবে। রিমেম্বার প্রেজেন্ট ইনডেফিনিট হলে এরপরে past tense বসাতে। So it is long since we last met, লাস্ট দেখা হওয়ার পরে অনেক টাইম হয়ে গেছে। Time will decide everything, টাইম সবকিছু ডিসাইড করে ফেলবে। Do your best and dash, না do your best dash। আচ্ছা এরপরে আমরা কি বলতে পারি, এভাবে বলতে পারি আমি, time will decide everything, do your best and let me take care of everything else, okay? And with that being said, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই ক্লাসটায় শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। এন্ড এট দ্য সেম টাইম আমরা যেটা বলছি যে আমাদের একদম লাস্ট পর্যন্ত এই যে পুরো ক্লাসটা যে আমরা করলাম, এই ক্লাস রিলেটেড তোমাদের যদি কারো কোনো কমেন্টস থেকে থাকে মোস্ট ডেফিনেটলি আমাদেরকে কিন্তু এখানে জানাবা, কমেন্টস গুলো জানাবা। এন্ড ভবিষ্যতে তোমরা কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও আমাদেরকে জানাবা, কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবা, ঠিক আছে? বেস্ট অফ লাক উইথ ইউর এইচএসসি এক্সামস, এতটুকুই। With that, I think we can end this class here. সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।